আমরা আজকে ভাইরোলজি পড়ি। আমরা কি পড়তে যাচ্ছিলাম? আমরা হলো মাইক্রোবায়োলজি পড়তেছিলাম গত ক্লাসে, সেটাই আমরা এখন কন্টিনিউ করব। তারপরে যদি সম্ভব হয় তারপরে অন্য কিছু পড়বো না আর কি। ঠিক আছে, যদি এটা সময় করার শেষ করার পরে যদি সময় থাকে তখন অন্য কিছু পড়বো না। চলে। ওকে, এটা হলো ফার্স্ট স্ট্রাকচার। ফার্স্ট স্ট্রাকচার আমাদেরকে বলতেছে একটা ভাইরাল স্ট্রাকচার কি, বেসিক ভাইরাল স্ট্রাকচার কি। ক্যাপসিড থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে। বেসিক ভাইরাল স্ট্রাকচারের বাইরে যখন আমাদের কিছু এনভেলপড ভাইরাসের কথা আছে, সেটার স্ট্রাকচার কি এরকম হতে পারে। এনভেলপ ভাইরাসের কখন ডিফারেন্ট ডিফারেন্ট শেপ থাকতে পারে, ব্যাকটেরিওফেজের সাথে আর কি কি কন্টেন্ট থাকে, এগুলোর কনসেপ্ট কি, এগুলোর ফাংশন কি, এটা পড়লে চলবে। কেমিক্যাল স্ট্রাকচার কি। ভাইরাল জেনেটিক্স যখন আমরা পড়বো তখন আমাদেরকে আহ আহ ঘটন জিনিসটা কি হয় এবং এটার এক্সাম্পল কি সেটা পড়তে হবে। রিকম্বিনেশন মানে কি, ছবিটা আমরা একটু খেয়াল করবো। রিকম্বিনেশন মানে কি, ছবি হলো এখানে জিনটা চেঞ্জ হইতেছে দুইটা ক্রোমোজোমের মাধ্যমে ক্রসিং ওভার। এখন জিন চেঞ্জ হওয়ার কারণে পরবর্তীতে অফস্প্রিংটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন ক্রোমোজোমের মধ্যে চেঞ্জটা আসতেছে। এটা কমপ্লিটলি ব্লু, এটা কমপ্লিটলি গ্রিন, এটা হলো ব্লু এন্ড গ্রিন। দ্যাটস ওয়াই সে প্রোটিনটা যে চারপাশে তৈরি করতেছে, সাম আর ব্লু সাম আর গ্রিন, এরকম যদি ক্রোমোজোমের মধ্যে চেঞ্জ দেন এনভেলপে বাকি জায়গায় চেঞ্জ। রিকম্বিনেশন। রিঅ্যাসর্টমেন্ট। রিঅ্যাসর্টমেন্টের সাথে আপনাকে একটু নাম জুড়ে দিতে হবে যে রিঅ্যাসর্টমেন্টের সাথে কি হয়। এটা কিন্তু পুরোপুরি ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার রিকম্বিনেশন। আর রিঅ্যাসর্টমেন্ট হলো সেগমেন্টেড জিনোম। এইটা হলো একটা বাজওয়ার্ড। যখন এই সেগমেন্টেড জিনোম এই কথাটা বলবে তখন আপনি ধরে নেবেন এটা হলো রিঅ্যাসর্টমেন্টের কথা বলছে। রিঅ্যাসর্টমেন্টের সাথে আপনাকে কয়েকটা ভাইরাসের নাম জুড়ে দিবে। ঠিক আছে, এখন এই ভাইরাসের নাম দিয়ে পরে জিজ্ঞেস করতে পারে রিঅ্যাসর্টমেন্ট কিনা, অথবা রিঅ্যাসর্টমেন্ট বলে তখন বলতে পারে কোন ভাইরাস। কিন্তু মোস্ট লাইকলি যেটা আসে, ভাইরাসের কথা বলে জিজ্ঞেস করবে এটা কি, অ্যান্সার করবেন কোন ভাইরাস, সরি কোন প্রসেস, এটা রিঅ্যাসর্টমেন্ট। সো ইনফ্লুয়েঞ্জা H1N1 ইনফ্লুয়েঞ্জা, এগুলো নিয়ে যেটা কথা, এটার কি বলে ভ্যাকসিন বছরকে বছর কেন চেঞ্জ করতে হয়, কেন এত ভ্যারাইটি, সেটা হলো রিঅ্যাসর্টমেন্ট। কমপ্লিমেন্টেশনটা না পড়লেও চলবে। তারপরে যেটা, সরি, কমপ্লিমেন্টেশনটা না পড়লেও চলবে। তারপর আমরা যেটা পড়বো সেটা হলো ফেনোটাইপ মিক্সিং। ফেনোটাইপ মিক্সিং, আগে ছবির দিকে তাকান, ভাইরাস এবং ভাইরাস বি কিভাবে চেঞ্জ হচ্ছে, এটার দিকে পড়লেই চলবে। ফেনোটাইপ মিক্সিং এর সর্বোচ্চ আপনাকে কনসেপ্টটা, ঘটনাটা কি ঘটছে এটা জিজ্ঞেস করে তখন জিজ্ঞেস করবে যে বলো এটা কি অ্যাকচুয়ালি ফেনোটাইপ মিক্সিং। ভাইরাল জিনোম নিয়ে, ভাইরালের স্ট্রাকচার নিয়ে আমাদেরকে একটু পড়তে হবে। ঠিক আছে, যে কোনটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, কোনটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, হোয়াট এভার ইট ইস। সামটাইম এগুলো জিজ্ঞেস করে। কিভাবে জিজ্ঞেস করবে, ইউজুয়ালি সে ডিজিজটাকে ডেসক্রাইব করবে, ডিজিজটাকে ডেসক্রাইব করার পরে তখন বলবে যে এই ভাইরাসটা কোন ধরনের ভাইরাস, এইভাবে। তা ভাইরালের জিনোমটা আমরা প্রথমে পড়বো, যে ভাইরাল জিনোমে কিছু কথা, মানে সলিড কিছু কথা আছে যেটা মুখস্থ করার জন্য খুব সহজ। যে আমরা জানি আমাদের ডিএনএটা সাধারণত ডাবল স্ট্যান্ডার্ড, আরএনএটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তার মানে ভাইরাস ওয়ার্ল্ডের সেই ন্যাচারাল মানে নর্মাল প্যাটার্নটা কারা মেনটেন করে সেটা বোঝার চেষ্টা করি। সো মোস্ট অফ দ্য ডিএনএ ভাইরাস হলো ডাবল স্ট্যান্ডার্ড। কিন্তু একটা এক্সেপশন আছে, সেটা হলো এক্সেপ্ট পক্স ভাইরাস, রাইট। সো আপনাকে পক্স এর কথা জিজ্ঞেস করবে, পক্স ভাইরাস এন্ড বিভি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। সো অ্যাগেন, মাইক্রোবায়োলজি পড়ার ক্ষেত্রে আপনারা যেটা ভুলে যান, যে আপনারা অনেক সময় পার্টিকুলারলি ইনফরমেশন গুলোর উপরে ফোকাস করেন, কিন্তু পরীক্ষা কিন্তু এভাবে আসবে না। পরীক্ষায় আসবে যে হেপাটাইটিস বি ভাইরাসের একটা স্টোরি বলবে, কোন একটা মানুষ হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, সেই কথাগুলো বলবে। সেই কথাগুলো বলার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে বলো এটা এই ভাইরাসের ক্যারেক্টারটা কি। রেকর্ডিং অন করছিলাম কিনা? রেকর্ডিং অন করছি। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে মাইক্রোবায়োলজি যখন আমরা পড়ি তখন আমাদের সমস্যাটা কি হয় বলতো। আমরা শুধুমাত্র এই মরফোলজি যখন পড়ি এগুলোতে খুব বেশি স্ট্রেস আউট হয়ে যাই। ঠিক আছে, আমরা খুব বেশি স্ট্রেস আউট হয়ে এগুলো নিয়ে স্ট্রেস আউট হয়ে এইটাই আমাদের একমাত্র ফোকাস থাকে, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদেরকে এই স্টোরিটা কিন্তু এইভাবে পরীক্ষা আসবে। তো পরীক্ষা কিভাবে আসবে এটা থিঙ্ক করতে হবে, নাহলে আপনার ব্রেন ক্যাচ করবে না। মনে থাকে যেন এটা। ওকে, অলরাইট। তারপরে কথা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। এটা হতে পারে পজিটিভ স্ট্র্যান্ড, নেগেটিভ স্ট্র্যান্ড। Again, go through the examples. Double stranded DNA virus are not infectious, ঠিক আছে, কিন্তু এটা পৃথিবীতে এক্সিস্ট করে এগুলো। ভিরিয়ন হলো নেগেটিভ, সকল ভিরিয়নই হলো অলমোস্ট নেগেটিভ স্ট্যান্ডার্ড, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ক্যারি করতেছে। আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ টু ট্রান্সক্রাইব টু কি বলে ট্রান্সক্রাইব নেগেটিভ স্ট্যান্ড টু পজিটিভ স্ট্যান্ড।
এগুলো এত ডিটেলস আপনাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করবে না, সো এগুলো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ভাইরাল, সরি, ডিএনএ ভাইরাসের এক্সাম্পল গুলো কি কি? সো ডিএনএ ভাইরাসের এক্সাম্পল গুলো আমরা পড়বো এখন। ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম যে কারা কারা ডাবল স্ট্যান্ডার্ড, কারা কারা সিঙ্গেল স্ট্যান্ডার্ড পড়বো। সবগুলাই হলো লিনিয়ার এক্সেপ্ট, অ্যাগেন তার মানে এক্সেপ্ট হলো এটা। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে প্যাপিলোমা ভাইরাসটা কিরকম, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি পলিওমা ভাইরাসটা কিরকম, আপনি কি সবগুলো কম্পোনেন্টকে একসাথে আনতে পারবেন? স্ট্যান্ডার্ড কি ডাবল স্ট্যান্ডার্ড নাকি সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডিএনএ নাকি আরএনএ, লিনিয়ার নাকি রাউন্ড? ঠিক আছে, এইভাবে সবগুলো কম্পোনেন্ট নিয়ে আসবেন, এখানে একটু নোট করে রাখবেন। আরএনএ ভাইরাসগুলোর ক্ষেত্রে ঠিক একইভাবে পড়াশোনা করবেন, এক্সেপশনের দিকে তাকাবেন। জাস্ট মানে আমি যেটা পছন্দ করি, আমি নিজে কিভাবে পড়তাম, আমি সবগুলো মুখস্থ করতে পারবো না, এটা আমি খুব ভালো করে জানি, মনে রাখা সম্ভব না এত বড় পরীক্ষার ক্ষেত্রে। আমি এক্সেপশনাল কেসগুলোর দিকে ফোকাস করবো বেশি বেশি। যখন আপনি এক্সেপশনাল কেসের দিকে বেশি বেশি ফোকাস করবেন, মোস্ট লাইকলি আপনি এই পরীক্ষা অ্যান্সার করতে পারবেন। সো ফোকাস অন দ্য এক্সেপশনাল থিংস। ভাইরাল এনভেলপস ইন জেনারেল একটা এক্সেপশনাল থিং। ভাইরাল এনভেলপ থাকলে সমস্যা সুবিধাটা কি? ভাইরাল এনভেলপের ক্ষেত্রে এক্সেপশন গুলো কি কি আছে, তারা কোথা থেকে এনভেলপটা পাচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ভাইরাল এনভেলপ এটা ইউএসএমএল ইন জেনারেল খুব পছন্দ করে। ভাইরাল এনভেলপ থেকে এনবিএমই তে কোশ্চেন আসবে, মেন পরীক্ষা আসতে পারে, নাও আসতে পারে। ডিএনএ ভাইরাসের মধ্যে চলে আসি এখন। আমরা এখানে এই টেবিলটা অনেক কারণে ইম্পর্টেন্ট, এই টেবিলের মধ্যে আমাদের কিছু মরফোলজি বা কিছু ডিজিজ নিয়ে কথা বলছে, এবং একই সাথে তাদের স্ট্রাকচার নিয়ে কথা বলছে। হার্পিস ভাইরাস এনভেলপ আছে নাকি নাই, অর্থাৎ কোশ্চেন করবেন এভাবে, এবং চিন্তা করবেন যখন পড়বেন তখন আপনি ফোকাস করবেন যে আচ্ছা এই ভাইরাসটি কি আমার জন্য ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না, কি ডিজিজ করে, আমি কি এটা ডে টু ডে লাইফে কতটুকু এনকাউন্টার করি, এগুলো। তাহলে ইউএসএমএল এর পার্সপেক্টিভে হার্পিস ভাইরাস খুবই ইম্পর্টেন্ট, কারণ হার্পিস এনকেফালাইটিস এর জন্য, এটা আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে। পক্স ভাইরাসটা সাম এক্সটেন্ট ইম্পর্টেন্ট। পক্স ভাইরাসে কি করতে পারে, মলাস্কাম কন্টাজিওসাম করতে পারে। মলাস্কাম কন্টাজিওসামের ছবিগুলো দেখবেন, মলাস্কাম কন্টাজিওসাম ওরা খুবই পছন্দ করে। ঠিক আছে, তার স্ট্রাকচারটা কিরকম। হেপা ডিএনএ ভাইরাস, হেপা ডিএনএ ভাইরাস হলো এটা একটা ফ্যামিলি নিয়ে কথা বলতেছে, এটার মধ্যে হলো হেপাটাইটিস বি ভাইরাস আছে। অ্যাস্ক ইউর সেলফ, ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট অর নট? আর এটার মধ্যে ইট হ্যাজ রিভার্স ট্রান্সক্রিপ্টেস, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাডেনোভাইরাস, অ্যাডেনোভাইরাস থেকে কি কি ডিজিজ হয়, এটা ইউজুয়ালি অ্যাগেন মানে পুরো টেবিলটাই হলো ইম্পর্টেন্ট। এবং আমি আপনাদেরকে গত ক্লাসে বলছি যে মাইক্রোটা এত জিস্ট করে ওরা প্রেজেন্ট করছে যে এটার থেকে কিছু বাদ দেওয়াটা টাফ, দ্যাটস ওয়াই প্রতিটা লাইনে আমাকে বলতে হয় যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। অ্যাডেনো ভাইরাস কি কি ডিজিজ করে, ফেব্রাইল ফ্যারিঞ্জাইটিস করতে পারে, হেমোরাজিক সিস্টাইটিস করতে পারে, নিউমোনিয়া করতে পারে, কনজাংটিভাইটিস করতে পারে, গ্যাস্ট্রোএন্টেরিটিস করতে পারে, মায়োকার্ডিটিস করতে পারে। ঠিক আছে, বিভিন্ন প্রেজেন্টেশন আপনার পরীক্ষা আসবে। আর ডাবল স্ট্যান্ডার্ড, লিনিয়ার, এবং এটার মধ্যে কোনো এনভেলপ নাই। যাদের মধ্যে এনভেলপ আছে তারা আহ মানে এগুলো খুব বেশি ফোকাস করবেন, এনভেলপটা ওরা পছন্দ করে। তারপরে কথা হলো প্যাপিলোমা ভাইরাস। প্যাপিলোমা ভাইরাসের স্ট্রাকচার বুঝবো। প্যাপিলোমা ভাইরাসের সাথে হলো, প্যাপিলোমার সাথে আমরা জানি সার্ভিক্স এর সম্পর্ক আছে, জেনিটাল ওয়ার্টের সাথে সম্পর্ক আছে, ওরোফেরেঞ্জিয়াল প্যাপিলোমার সাথে সম্পর্ক আছে। সো এগেইন ইউএস এর পার্সপেক্টিভে জাস্ট অ্যাপ্লাই ইউর কমন সেন্স, হোয়াট ডু ইউ থিঙ্ক, ইজ নট দিস ইম্পর্টেন্ট? অফকোর্স। তারপরে হলো পলিওমা ভাইরাস। পলিওমা পলিওমা ভাইরাস হলো ডিএস এন্ড ডাবল স্ট্যান্ডার্ড এন্ড সার্কুলার। পলিওমা ভাইরাস থেকে কি কি ডিজিজ হয়, পলিমা ভাইরাসের ফ্যামিলির মধ্যে মধ্যে আর কি। ঠিক আছে, এখানে হলো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি হয়। এই যে প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি ইন এইচআইভি পেশেন্ট, এটা দুইটা ডিজিজকে কানেক্ট, কয়েকটা জিনিসকে কানেক্ট করে, ইনফেকশাস ডিজিজ সাথে নিউরোডিজেনারেটিভ ডিজিজ। ভাইরাসের নাম পুরো সেন্টেন্সটা কমন, আস্তে আস্তে দেখলে বুঝে যাবেন একটা এইচআইভির পেশেন্ট খুব র্যাপিডলি ডিটোরিয়েট করতেছে নিউরোলজিক্যালি। মোস্ট লাইকলি এটা মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি। কোন ভাইরাসের রিঅ্যাক্টিভেশনের জন্য হয়েছে, জেসি ভাইরাস। বিকে ভাইরাসের কথাটা যখন আসবে তখন এটা ট্রান্সপ্লান্ট রিসিপিয়েন্ট। পার্ভো ভাইরাসের কথাটা চলে আসি। পার্ভো ভাইরাসটা বি19, পার্ভো ভাইরাসের সাথে সম্পর্ক হলো অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। ইউএসএমএল পছন্দ করে কিনা, ও মাই গড, অ্যাবসলিউটলি। এবং এটার মধ্যে কোনো মানে কি বলে অ্যাটিপিক্যাল বা আনকমন পয়েন্ট আছে কিনা, হ্যাঁ আনকমন পয়েন্ট আছে, তার মানে কি বিভিন্ন দিক থেকে এটা ইম্পর্টেন্ট। হার্পিস ভাইরাস আগে বলছি, হার্পিস ভাইরাস খুব ইম্পর্টেন্ট। হার্পিস এনকেফালাইটিস এর জন্য, হার্পিস জেনিটালিস এর জন্য, সবকিছুর জন্য হার্পিস ইম্পর্টেন্ট। ভ্যারিসেলা জোস্টার, ভ্যারিসেলা জোস্টারের পেন যার উঠছে সে জানে এটা কি জিনিস। ভ্যারিসেলা জোস্টারের এই রিঅ্যাক্টিভেশন পেন, এগুলো খুবই খুবই পছন্দ করে। সো অ্যাগেন ডিজিজ এর দিকে ফোকাস করবো, আমাদের এই টেবিলটা হলো
ডিজিটের দিকে ফোকাস করা, ভ্যারিসেলা জোস্টার কোথায় আর ডরমেন্ট ফেজে থাকতে সেই কথাটা আপনাকে জিজ্ঞেস করবে। এপস্টিন বার ভাইরাস কি কি ডিজিজ করতে পারে? কিসিং ডিজিজ করে মনোনিউক্লিওসিস। এই মনোনিউক্লিওসিসটা আপনাকে সিনারিওতে এতবার আপনি ওয়ার্ল্ডে ফেস করবেন, আপনাকে বারবার চেক করতে হবে যে আপনি এপস্টিন বার ভাইরাস দ্বারা যে মনোনিউক্লিওসিসের কথা বলতেছে এটাকে আলাদা করতে পারতেছেন কিনা। এটাকে কিসিং ডিজিজ বলা হয়। ইউএসএ তে ইয়ং পোলাপান যারা হারে কিস দিয়ে ডিজিজ বানায়। তারপরের কথা হলো যে আহ কি বলে, মনোস্পট টেস্ট নিয়ে অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে, যে মনোস্পট টেস্টটাকে বলবে যে হাইড্রোফিল অ্যান্টিবডি ডিটেক্ট করতেছে অ্যাগ্লুনিটেশনের মাধ্যমে। সাইটোমেগালো ভাইরাসটা কয়েকভাবে কোশ্চেন করে। মোস্ট লাইক সবসময় এটা সাধারণত এইচআইভির সাথে বা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের সাথে হুকড আপ করে দিবে, ঠিক আছে। হিউম্যান হারপিস 6 এন্ড 7 কি ডিজিজ করে? এটা এটা একটু বাদ দিলেও দিতে পারেন। হিউম্যান হারপিস 8 ভাইরাস কাপুসি সার্কোমারও করে। কাপুসি সার্কোমা সম্পর্কে একটু ছবি টবি দেখে রাখবেন। এগেন প্রতিটা ছবির সাথে কোরিলেট করতে হবে যে আপনি যেন আলাদা করতে পারেন যে আচ্ছা এই ছবিটা কি ওই ছবিটা কি। এইচএসভি আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা কিভাবে করি? এইচএসভি আইডেন্টিফিকেশনের জন্য পিসিআর করা যেতে পারে স্কিন লেশন থেকে, সিএসএফ এর পিসিআর করা যেতে পারে, আর টি জ্যাঙ্ক করা যেতে পারে। টি জ্যাঙ্কটা আউটডেটেড, কিন্তু পরীক্ষার পারপাসে ওরা পছন্দ করে। রিসেপ্টরস বাই ভাইরাসের রিসেপ্টর গুলো নিয়ে অনেক সময় কোশ্চেন করে। সাধারণত প্রোটিন গুলোর কথা কোশ্চেন করে, ঠিক আছে। সাইটোমেগালো ভাইরাসটা চাইলে বাদ দিতে পারেন, কিন্তু এগেন পড়তে পারলে ভালো, কারণ এই পুরো টপিকটা ইন জেনারেল মানে খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ কোন প্রোটিনের দিয়ে সেটা ওরা পেনেট্রেট করে, এটা জানাটা কেন ইম্পর্টেন্ট। কারণ আমরা কিছু ড্রাগকে টার্গেট করি, যে এই রিসেপ্টর গুলোকে যদি আমরা ব্লক করতে পারি তাহলে ভাইরাসের ইনফেকশন স্প্রেডটা হয়তো বা কমবে, অ্যাকশনটা একটু কমবে, এই জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। Give me 1 second. ওকে, অলরাইট। আরএনএ ভাইরাসের ফ্যামিলির ক্ষেত্রে অ্যাগেন জাস্ট ফোকাস অন দ্য ক্যারেক্টার, দেখবেন মোস্ট অফ দ্য ক্যারেক্টার কিরকম। মোস্ট অফ দ্য ক্যারেক্টারের দিকে ফোকাস করার পরে একটা জিনিস আপনাদেরকে কমাই দিই, কিছু যদি না কমাই তাহলে তো করবেন যে আমি কিল্লিগায় ভর্তি হলাম এখানে টাকা দিয়া। আপনারা মাঝে মধ্যে চিন্তা করেন না যে ভাই এগুলোকে আমরা কোনো সময় কই, আপনি নিজে নিজে এগুলো যে করেন আমাদের। আচ্ছা ঠিক আছে, এগুলো দুষ্টামি করি ভাই, মেজরিটি হলো দুষ্টামি। আহ আমার লাইফে আমি খুব কমনলি কোশ্চেন গুলো আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনি, আমার ওয়াইফের কাছ থেকে শুনি যে হোয়াই নট আই এম সিরিয়াস, আমি সিরিয়াস না কেন। আর মানে যারা ক্লোজ তারাই কথা বলে, আর যারা আমার ক্লোজ না, যারা দূর থেকে বলে, তারা বলে হোয়াই সো সিরিয়াস। আমার একটা চমৎকার একটা জিনিস মানে আমি করতে পছন্দ করি, সেটা হলো মাল্টিপল পার্সোনালিটি শো করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পার্সোনালিটি শো করি, হুইচ ইজ মানে ভেরি ফানি। সেটা হলো স্কুল কলেজ থেকে এরকম করতাম। যেমন যখন আমি কলেজে ছিলাম, আমার যে ফিজিক্স স্যার, উনি আমাকে জানতো যে আমি হলাম এরকম একজন মানুষ যে কোনো ফাইজলামি করে না, যে কোনো দুষ্টামি ফাইজলামির মধ্যে নাই, ভেরি ফোকাসড, ভেরি ডেডিকেটেড, এরকম একজন। ইন কন্ট্রাস্ট আমার ম্যাথ স্যার মনে করে যে আমি লাইক ধারের কাছে নাই, এরকম। মানে আমি আর আমার ফ্রেন্ডরা নিয়ে আর কি মাঝে মধ্যে চিন্তা করতাম, মানে আমার আমার ওই স্যাররা যখন আমার ব্যাপারে এই আমার ফ্রেন্ডদের কাছে বলতো, তখন এটা আর কি ক্লিয়ারলি ডেমনস্ট্রেট হতো যে হ্যাঁ, তারা দুজন মানুষ কি দুজন ডিফারেন্ট মাসুমকে দেখে কিনা। তো এটা নিয়ে খুব মানে কি মজা পেতাম যে ওরা যদি কখনো দুজন কথা বলে, তারা মানে মানে কনফিউজ হয়ে যাবে যে হোয়াটস গোয়িং অন। সেম জিনিস আমি এখানে করতেছি। এখানে হলো নিউরো ক্রিটিক্যাল কেয়ার আমি এক পার্সোনালিটি শো করছি, আর এখন নিউরো সার্জারিতে যে আরেক পার্সোনালিটি শো করতেছি। এটা সামহাও হয়ে যায়, এন্ড আই লাভ ইট। তো মোস্ট কমন পার্সোনালিটি হলো এক জায়গায় আমি একেবারে সুপার সিরিয়াস, আরেক জায়গায় আমি সিরিয়াস না, এক জায়গায় আমি খুবই এক্সট্রোভার্ট, আরেক জায়গায় আমি ইন্ট্রোভার্ট। এবং এগেন একটা তো আমি মনে করি যে আমার এটা হয়ে যেতেছে, আমি নিজের ক্ষেত্রে মনে করি, আরেকজন হলো মানুষ যদি আইডেন্টিফাই করে তখন সেটা হ্যাঁ, দেন এটা রিপ্রোডিউসেবল। সো দেয়ার আর সো মেনি পিপল এই পৃথিবীতে আছে যারা আমার ইন্ট্রোভার্ট হিসেবে জানে, ঠিক আছে, কিন্তু আই নো আই এম নট ইন্ট্রোভার্ট এট অল। তার মানে ওই জায়গাটায় ওই পার্টিকুলার কিছু এরিয়াতে, সিচুয়েশনে বা কিছু মানুষের সাথে আমি আমার ওই ক্যারেক্টারটাকে শো করতে পারছি বা পার্সোনালিটি শো করতে পারছি। সামহাউ আই লাভ ইট। কারণ আমরা তো ভাই মানুষ একজন, তাই না? মানে জীবন একটা, জীবন একটাতে বিভিন্ন রকম ওয়েতে থাকলে ভালো না, এই আর কি। কিন্তু যদি ইফ ইউ অ্যাস্ক মি লাইক ভাইয়া মোস্ট অফ দ্য টাইম
আমি কিরকম। তো এটা তো বুঝে যাচ্ছে যে আমার কাছের মানুষগুলো আমাকে কিরকম দেখে। কাছের মানুষগুলো আমাকে দেখে আই এম নট সিরিয়াস, অলওয়েজ ফানি, অলওয়েজ কোন মানে সিলি ব্যাপার নিয়ে ফাজলিমি টাজলিমি করতেছি, সময় নষ্ট করতেছি। মোস্ট অফ দ্য টাইম এরকম দেখে। ওকে, চলে না, সময় নষ্ট করতেছি কিনা সেটা দেখে কিনা জানি না, বাট মোস্ট অফ দ্য টাইম আমি মানে খুব ইজি গোয়িং, রিল্যাক্স, হাসি, মজা করি, এরকম আর কি। ইন্ট্রোভার্ট না, অফকোর্স ইন্ট্রোভার্ট না। মোস্ট অফ দ্য টাইম এরকম দেখে, বাট ইন্ট্রোভার্ট দেখে এরকম মানুষ আছে। এনিওয়েজ, আগে বাট এটা একটা গ্রেট আইডিয়া, আপনি এরকম করতে পারেন, কারণ জীবন তো একটাই, তো একটা জীবনের মধ্যে এটাকে তিন চারটা পার্সোনালিটি নিয়ে থাকতে পারলে খুবই ভালো। অ্যাটলিস্ট আমি দুইটা অর্জন করতে পারছি। আরএনএ ভাইরাসের মধ্যে চলে আসি, সেটা হলো রিও ভাইরাস। আচ্ছা, আরএনএ ভাইরাসটা যখন আমরা পড়বো, তখন আমি যেটা খেয়াল করব সেটা হলো যে এই যে ক্যাপসুল সিমেট্রি, এই যে পুরো কলামটা না ভাই, এই পুরো কলামটা না আসেন একটু আল্লাহ আল্লাহ নামে বাদ দিয়ে দিই। ঠিক আছে, আল্লাহ ভরসা, বাদ দিয়ে দিই। একেবারে কিছু যদি বাদ না দিই তাহলে তো খারাপ দেখা যায়। এখন যেটা পড়বো কোন ফ্যামিলির মধ্যে কোনটা, এটা মনে রাখতে পারলে একটু সুবিধা আছে। অ্যাগেন, এটা মনে রাখাটা হিউম্যানলি ইম্পসিবল, বাট স্টিল ইউ নেভার নো, দেয়ার আর সো মেনি পিপল যারা ওই আইটেমে কনস্ট্যান্ট 8 পেয়ে আসছে মুখস্থ করতে করতে, তাদের ব্রেন সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, রাইট? এই জন্য আমি অ্যাজ এ টিচার আমার বলা উচিত না। ইফ ইউ ক্যান ম্যানেজ, জাস্ট গো ফর ইট। কিন্তু আমি আপনার আপনার জায়গায় আমি থাকলে আমি এই পেজে খুব বেশি সময় নষ্ট করতাম কিনা, না করতাম না। আমি যেটা ফোকাস করব সেটা হলো এই টেবিলটা, এই কলামটা বাদ দিয়ে দিব। তারপরে দেখবো যে কোথায় আমাদের কি আছে, বলেন তো, এক্সেপশন আছে। তাহলে এটা হলো এক্সেপশন, এই এক্সেপশনের দিকে আমি ফোকাস করব। এক্সেপশনটা কি? রোটা ভাইরাসটা এক্সেপশন। রোটা ভাইরাসটা কমন কিনা ক্লিনিক্যালি? হ্যাঁ, কমন। পিকোনা ভাইরাস, এখানে এক্সেপশন কিছু করার আমি দেখতেছি না। আরএনএ ভাইরাস সে সিঙ্গেল স্ট্যান্ডার্ড পজিটিভ লিনিয়ার হবে, এটাই স্বাভাবিক। তাহলে এটার মধ্যে কি কি আছে, সব কমন গুলো এখানে চলে আসছে। আমার এখানে আমি টেনশন করবো না, আমি আবার আনকমন গুলো খুঁজবো। হ্যাঁ, এটাও কমন, এটাও কমন, আমি আনকমন গুলো খোঁজার চেষ্টা করবো। ঠিক আছে, তো আপনি আনকমন গুলো নিয়ে খুঁজে 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 সামনে আগাবেন। এরপরে দেখা যাক ঠিক আছে কি হয়। ওকে। আহ সর্বোচ্চ যেটা করতে পারেন, নেগেটিভ স্ট্যান্ড যেগুলো আছে সেগুলো পড়তে পারেন। মাল্টি সেগমেন্টেড কথাগুলো অনেক সময় ইম্পর্টেন্ট, এগেন অত খুব বেশি ইম্পর্টেন্ট না। সার্কুলার জিনিসগুলো পড়তে পারেন, যে কারা কারা সার্কুলার, একটু পড়তে পারেন। ঠিক আছে। হ্যাঁ, তো বেশি আহ কি বলে মানে 180টা কোশ্চেনের মধ্যে তো এখান থেকে সবগুলো কোশ্চেন আসবে না, তাই না? হয়তো বা একটা দুইটা, একটা কোশ্চেন হয়তো বা আসবে, একটা দুইটা এরকম মিস হলে হোক। কিন্তু অ্যাগেন মানে আপনি মোস্ট কমন মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া গুলোকে টাচ করতেছেন, সো ভেরি ভেরি আনলাইকলি। অ্যাসেপ্টিক মেনিনজাইটিস করতে পারে কারা, এই কথাগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাসেপ্টিক মেনিনজাইটিসটা কারা করতে পারে, ভাইরাল মেনিনজাইটিসটা কারা করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। এই টপিকটা পড়বো যে কারা কারা এটা করতে পারে, পসিবিলিটিসটা কি। রাইনো ভাইরাস কি কি ডিজিজ করে, রাইনো ভাইরাসের ক্ষেত্রে এতগুলো টাইপ হওয়া সম্ভব কেন। তারপরে রোটা ভাইরাসটা জিনিসটা কি, রোটা ভাইরাস কিসের কোথা এফেক্ট করতেছে, অ্যাবজর্পশন কমাইতেছে, এই মেকানিজম অ্যাকশনটা ওরা খুব পছন্দ করে। ইনফ্লুয়েঞ্জাটা ওদের খুবই পছন্দ। ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা পছন্দ। ট্রিটমেন্ট কাদেরকে দিবেন এটা আপনার স্টেপ ওয়ানে জিজ্ঞেস করবে না, কিন্তু ট্রিটমেন্ট হিসেবে কি দেওয়া যায় এটা জিজ্ঞেস করবে। ট্রিটমেন্টের ড্রাগ গুলোর নাম কি এবং তারা অ্যাকচুয়ালি কিভাবে, তাদের মেকানিজম অ্যাকশন কি, এটা পরীক্ষা জিজ্ঞেস করবে। বাকিগুলো পড়তে হবে না। ঠিক আছে। এখানে হেমাগ্লুটিন জিনিসটা কি, নিউরোঅ্যামিনিডেস জিনিসটা কি, এটা কিভাবে রিলিজ করে, এই দুটুকু কথা জানবে আর স্ট্রাকচারটা পড়বে। ওকে। আর যখন আমাদের এই ঘটনাগুলো ঘটতেছে, এটার মধ্যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে, সেই সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো কি, এখন আপনার কাছে সেন্স মেক করে কিনা যে হ্যাঁ সেকেন্ডারি ব্যাকটেরিয়া সেন্স মেক করে, দেন জাস্ট মুভ ফরওয়ার্ড। ওকে। রুবেলা ভাইরাস, এখান থেকে আসবে ডায়াগনোসিস। রুবেলা ভাইরাসে আপনাকে এরকম একটা ক্লিনিক্যাল ফিচার বলবে, ক্লিনিক্যাল ফিচার বলার পরে বলবে রুবেলা ভাইরাস কি। কনজেনিটাল রুবেলা ওরা খুবই পছন্দ করে। কনজেনিটাল রুবেলার ক্ষেত্রে আপনি ট্রায়াড গুলো মনে রাখবেন এবং ট্রায়াড গুলো দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি তখন বলবেন যে হ্যাঁ এটা কনজেনিটাল রুবেলা। প্যারাগজেসমা, সরি, প্যারামাইক্সোভাইরাস কি ডিজিজ করে, প্যারামাইক্সোভাইরাস থেকে বাঁচার জন্য আমি কি ট্রিটমেন্ট দিতে পারি, প্রোফিলাক্সিস হিসেবে কি দিতে পারি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ক্লাভিজুমাব, এটা এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট প্যারামাইক্সোভাইরাসের এই গ্রুপটা থেকে। অ্যাকুট ল্যারিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস, এটার একেন ডায়াগনোসিসটা অনেক বেশি আসবে। এটাকে কোপ বলা হয়, ক্রোপ বলা হয়। এটা স্টেপ টু সিকেতে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমি আগে বলবো, এখানে আপনি একটু পড়েন। মিসেলস, রুবেওলা, রুবেলা, এগুলো নিয়ে আপনার মাথা খারাপ করে ফেলবে পরীক্ষায় আসতে 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 আসতে, মাথা খারাপ করে ফেলবে। ঠিক আছে। সো অ্যাগেন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থেকে আপনাকে বলবে ডায়াগনোসিস কি,
ভাইরাসের স্ট্রাকচার সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, নাও করতে পারে। সবচেয়ে বেশি যেটা জিজ্ঞেস করবে সেটা হলো এই হলো তার ক্লিনিক্যাল ফিচার্স, এখন বলো তার ডায়াগনোসিস কি। আদার কিছু কমপ্লিকেশন, কিছু সিকোয়েন্স আছে, কমপ্লিকেটেড সিকোয়েন্স আছে, সাবএকুট স্ক্লেরোজেটিক প্যান এনসেফালাইটিস, তার প্রেজেন্টেশন কি, পরীক্ষা আসার সম্ভাবনা কম। এনসেফালাইটিস পরীক্ষা আসার সম্ভাবনা মডারেট, একটু বেশি। জায়ান্ট সেল নিউমোনিয়া পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, কারণ এটা হলো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে হবে। মামস ভাইরাস কি নিয়ে প্রেজেন্ট করে, মামস ভাইরাস থেকে পরীক্ষা কোশ্চেন আসবে। মামস ভাইরাসের সাথে ভ্যাকসিনের ক্যারেক্টারটা কিরকম সেটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে মাস্ট। আরবো ভাইরাসের সাথে চিকেনগুনিয়া ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, অ্যাগেন আমি আমি আপনার জায়গা থাকলে কি করতাম, এটা হলো ক্লিনিক্যাল পিকচার ডায়াগনোসিস, ক্লিনিক্যাল পিকচার ডায়াগনোসিস কিভাবে ডায়াগনোসিস করা যায় একটু করবো, আর কিছু করবো না। আর কোনটার সাথে মস্কিটো, দুইটাই হলো মস্কিটো এক্সপোজারের সাথে সম্পর্ক। ইওলো ফিভার ভাইরাস অ্যাগেন কঠিন হয়ে যায় এগুলো, কারণ এগুলো আপনি কমনলি আমরা পড়ি না, যদি পসিবল হয় পড়েন, অত বেশি ইম্পর্টেন্ট না। ওকে। জিকা ভাইরাস অ্যাগেন পরীক্ষায় আসবে, একটা দুটা মিস হইতেই পারে, ইটস আপ টু ইউ, হোয়াট ডু ইউ থিঙ্ক। র্যাবিস ভাইরাসটা এক্সট্রিমলি হাই হেল, দুইটা কারণ এক্সট্রিমলি হাই হেল, এটা মেকানিজমটা ওরা পছন্দ করে, কারণ মেকানিজমটা দিয়ে আপনাকে নার্ভের স্ট্রাকচার জিজ্ঞেস করা যায়, যে পেরিফেরাল নার্ভের সাথে সেন্ট্রাল নার্ভের যে একটা কানেকশন থাকে, কিভাবে থাকে, রেড টু গ্রেড যায়, এই অনেক কিছু জিজ্ঞেস করা যায়। এখানে একটা ক্লিনিক্যাল ব্যাপার আছে, সেটা হলো পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, আর ইউএসএ তে এটা অনেক হয়, এই পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস অনেক হয়, সেটা হলো ব্যাট থেকে, এই জন্য। ওকে। সো র্যাবিস ভাইরাসটা আমরা খুব ভালো করে পড়বো। প্রথম কথা, কি কি ডিজিজ হতে পারে আমরা সবাই জানি, কোন কোন নার্ভ সিস্টেমকে এফেক্ট করতে পারে, এবং এটা রেট্রোগ্রেড ট্রান্সমিশন। রেট্রোগ্রেড ট্রান্সমিশন মানে কি, রেট্রোগ্রেড ট্রান্সমিশন মানে হলো উল্টা ডিরেকশনে, একজন যেভাবে নার্ভ সিগন্যাল দেয় তার উল্টা ডিরেকশনে যাচ্ছে, কিভাবে এটা সামনে আগাচ্ছে সেটা আপনি পড়বেন। এবং তার মোড অফ কি বলে ট্রান্সমিশন কি, কোন কি বলে কোন অ্যানিমেল থেকে এটা ট্রান্সমিশন হয়, এবং এটা প্রোফাইল্যাক্সিস এর জন্য আমরা কি করব, এক্সপোজার হলে তারপর আমরা কি করব। ইবিওলা ভাইরাসের ডায়াগনোসিস কিভাবে হয়, ইবোলা কি ডিজিজ করে, সে ডিআইসি করতে পারে, ডিফিউজ হেমোরাজিক শক করতে পারে। সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম করোনা ভাইরাস, এই হলো আপনাদের সেই কোভিড, করোনা, রাইট। সো অ্যাগেন যেহেতু এটা নতুন টপিক, আই উড সে রিড এভরিথিং, এবং আপনারা অলরেডি জানেন সেটা কিভাবে মাল্টি অর্গান ফেলিউর করে, কিভাবে নিউমোনিয়া করে, কিভাবে ডায়াগনোসিস করব, ডায়াগনোসিসের মেথড কি, তার কি বলে, তার ট্রিটমেন্টের মধ্যে আমাদের কি কি অপশনস আছে, আর ভ্যাকসিন গুলো কি। হেপাটাইটিস ভাইরাস থেকে অনেকভাবে কোশ্চেন আসবে, অনেকগুলো। হেপাটাইটিস ভাইরাস গুলো থেকে কোশ্চেন আসবেই, এ ব্যাপারে সন্দেহ নেই। আমরা একটু ব্রেক নিচ্ছি, মাথা ধরে যায়, ওই রোজার দিনে এত ক্লাস নেওয়া যায় না। একটু ব্রেক নিয়ে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ, ওকে। চলেন আমরা আবার শুরু করে দেই। হেপাটাইটিস ভাইরাসের থেকে আমরা অ্যাগেন প্রতিটার ক্যারেক্টার লাগবে, মোড অফ ট্রান্সমিশন লাগবে, আর হলো ডিপেন্ডেন্সি লাগবে, যে কার উপরে কে ডিপেন্ডেন্ট, অর্থাৎ কো ইনফেকশন হয় কাদের ক্ষেত্রে, কার ক্ষেত্রে কো ইনফেকশন দরকার, এবং কো ইনফেকশন হলে কি সমস্যাটা, এই কয়টা জিনিস আমরা পড়বো। ইনকিউবেশন পিরিয়ডটা ইম্পর্টেন্ট না, ক্লিনিক্যাল কোর্সটা ইম্পর্টেন্ট এই জন্য যে কে হলো প্রোড্রোম ফেজে থাকবে, তারপরে অ্যাকিউট আসবে, কে ক্রনিক ফেজে যাবে, কে ক্রনিক ফেজে যাবে না, এই জিনিসগুলো আর কি আমাদের দেখতে হবে। তারপরে প্রগনোসিস, কোনটা কমপ্লিট রিকভারি হয়, কোনটা কমপ্লিট রিকভারি হয় না, এই কথাটা ইম্পর্টেন্ট। হাই মর্টালিটি প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে হলো হেপাটাইটিস ই ভাইরাস, ওকে, এই কথাটা ইম্পর্টেন্ট। তারপরে আর কি ইম্পর্টেন্ট আছে এখান থেকে, হেপাটোসেলুলার কার্সিনোমার রিস্ক কার কার ক্ষেত্রে আছে, কার কার ক্ষেত্রে নাই, লিভার বায়োপসি করলে আমি কার কার ক্ষেত্রে কি কি দেখতে পাবো, মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওখান থেকে প্রথম সেগমেন্ট আমি কিছু বাদ দিছি কিনা। হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ প্রেজেন্ট, এটা তো আপনারা জানেনই। আচ্ছা, হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটা ইটস ইট ল্যাক্স 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি, এটার কোনো প্রুফ রিডিং হয় না। যখন প্রুফ রিডিং হয় না, তখন তার বিভিন্ন রকম ভ্যারিয়েশন ক্রিয়েট হয়ে যায়, তার জিনটা কনস্ট্যান্টলি চেঞ্জ হয়। এটার জন্য হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে কোনো রকম ভ্যাকসিন প্রডিউস করা পসিবল না, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা এনবিএমই এবং মেন পরীক্ষা যে কোনো একবার আপনি কি বলে এটা এক্সপিরিয়েন্স করবেন এই কোশ্চেনটা।
এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন অফ দ্য হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেমাটোলজিক্যালি কি নিয়ে প্রেজেন্ট করতে পারে? হেপাটাইটিস সি ভাইরাসেরটা বেশি জিজ্ঞেস করবে। ক্রায়োগ্লোবিনেমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। রিনাল ম্যানিফেস্টেশন হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে রিনাল ম্যানিফেস্টেশনটা বেশি জিজ্ঞেস করবে। ভ্যাসকুলার ম্যানিফেস্টেশন হেপাটাইটিস বি ভাইরাসেরটা বেশি জিজ্ঞেস করবে। এন্ডোক্রাইন ম্যানিফেস্টেশনটা জিজ্ঞেস করতে পারে, নাও করতে পারে, সম্ভাবনাটা একটু কম। হেপাটাইটিস সেরোলজিক মার্কার গুলো কি কি আছে? এই সেরোলজিক মার্কার দিয়ে আমরা ডায়াগনোসিসের বিভিন্ন ফেজ বুঝতে পারি। যেমন অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস, এটা ইন্ডিকেট করে হলো অ্যাকিউট হেপাটাইটিস এ। অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস কিন্তু ইমিউনোগ্লোবুলিন জি যদি হয় তাহলে এটা ইন্ডিকেট করে প্রোটেক্ট এগেইনস্ট রি ইনফেকশন, এটা হলো একটা প্রোটেকশন। হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেন কি ইন্ডিকেট করে, এগুলো কোনটা কি ইন্ডিকেট করে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, তখন আমরা যেটা দেখবো যে ওকে, যে হেপাটাইটিস বি ভাইরাসের হলো প্রেজেন্টেশনটা এরকম, অ্যাকিউট ইনফেকশনে কি পাওয়া যায়, তারপরে ক্রনিক ফেজে কি পাওয়া যায়, রিকভারিতে কি পাওয়া যায়, তাহলে একটা উইন্ডো আছে। অর্থাৎ এই ফেজটা রিকভারি ফেজ এবং অ্যাকিউট ইনফেকশনের মাঝখানে একটা উইন্ডো আছে। এই উইন্ডোটা নিয়ে আপনাকে কোশ্চেন করবে এরকম, যে এখানে হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেনটা অ্যাবসেন্ট, অ্যান্টি সারফেস অ্যান্টিজেনটা অ্যাবসেন্ট, তাহলে এখানে আছেটা কি? এখানে থাকবে হলো অ্যান্টি হেপাটাইটিস বি কোর অ্যান্টিবডি। এই কোর অ্যান্টিবডিটা হলো দিয়ে আমরা এই উইন্ডোটাকে কভার করতে পারি। এই কনসেপ্টটা থেকে জীবনে একবার হলো কোশ্চেন পাবেন। সামনে আগাচ্ছি। এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে তার টার্গেট গুলো কি, তার স্ট্রাকচারাল জিন গুলো কি কি, এই স্ট্রাকচারাল জিন গুলোর কথা জিজ্ঞেস করবে। এবং তার সে কোন সারফেসের সাথে যুক্ত হয়ে সেলের ভিতরে প্রিনেট্রেট করে, সে হলো CD4 এর সাথে তার কি সম্পর্ক, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কে সে কিভাবে কাজে লাগায়। এইচআইভি ডায়াগনোসিসটা, এইচআইভি নিয়ে আপনাকে একটা অ্যাকিউট ইনফেকশনের ফিচার দিবে, ইওয়ার্ল্ড থেকে বারবার সেটা সিনারি গুলো দেখবেন। আমরা ওই যে আজকে একজন ফেজ 2 নিয়ে কোশ্চেন করছেন, ফেজ 2 সবচেয়ে বড় মিস্টেক যেটা, পড়ার সময় আমরা শুধুমাত্র ইওয়ার্ল্ড এর এক্সপ্লানেশনের দিকে ফোকাস করি, কিন্তু এটা দিকে ফোকাস করি না যে ডিজিজ প্রেজেন্টেশনটা কিরকম, সিনারিওটা কিরকম। এইচআইভি ডায়াগনোসিসে কিভাবে ডায়াগনোসিস করা হয়, ডায়াগনোসিসের ফেজ গুলো কি কি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ডায়াগনোস্টিক টেস্ট গুলোর কথা আসবে, নামগুলো আসবে আর কি, মেনলি নামের কথা আসবে, ইন্টারপ্রিটেশন আসবে। কমন ডিজিজেস অফ দ্য এইচআইভি পজিটিভ অ্যাডাল্ট, যার ক্ষেত্রে এইচআইভি পজিটিভ আছে সে তো এখন ইমিউনো কম্প্রোমাইজ। যখন সে ইমিউনো কম্প্রোমাইজড হবে তার ক্ষেত্রে কিছু স্পেসিফিক ডিজিজের প্রতি সে সাসেপ্টেবল হয়ে যাবে, সেই সাসেপ্টিবিলিটি নিয়ে আপনাকে কোশ্চেন করবে। এবং সেটার সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সেল কাউন্ট ইম্পর্টেন্ট। ধরেন আপনাকে বললো যে এইচআইভি পজিটিভ একটা ইন্ডিভিজুয়াল, তার এখন কি হয়েছে, সাইটোমেগালো ভাইরাস দিয়ে রেটিনাইটিস হয়েছে, কলাইটিস হয়েছে, হিস্টোফেজিটিস হয়েছে। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস তার CD4 কাউন্ট অনেক বেশি কমে গেছে। এইভাবে চিন্তা চিন্তা করে করে পড়তে হবে, শুধুমাত্র মুখস্থ করলে হবে না। ক্যান্ডিডা অ্যালবিগেন্স দিয়ে হতে পারে, এটা যে কোনো ফেজে হতে পারে, অর্থাৎ এটা অ্যাডভান্স ফেজে হতে পারে, আর্লি ফেজে হতে পারে। তাহলে যদি কখন আমরা অ্যাডভান্স ফেজের ইনফেকশন দেখতে পাই, দ্যাট ইন্ডিকেটস এটা অ্যাডভান্স হয়েছে। কিন্তু অ্যাডভান্স ফেজে কিন্তু ইনিশিয়াল ফেজের ইনফেকশন হতে পারে। তো ধরেন একটা মানুষ যার টক্সোপ্লাজমা গন্ডি দিয়ে ইনফেকশন হয়েছে, ব্রেন অ্যাবসেস হয়েছে, মানে নো ডাউট অ্যাবাউট দ্যাট তার CD4 কাউন্ট বিলো 100। এখন যার টক্সোপ্লাজমা দিয়ে ইনফেকশন হয়েছে, দ্যাট ডাজ নট মিন তার ক্যান্ডিডা থাকবে না, তার মধ্যে একই সাথে ক্যান্ডিডা আপনি দেখতে পারেন, কারণ এটা আর্লি ফেজ। আশা করি বুঝতে পারছেন। তাহলে কি কি হতে পারে? সেল কাউন্টের ব্যাপারটা আপনাকে জিজ্ঞেস করবে না হলো আর্লি, মানে লিস্ট প্রথম ধাপটা আপনাকে জিজ্ঞেস করবে না, এই প্রথম এই টেবিলটা আপনাকে জিজ্ঞেস করবে না যে বলো CD4 কাউন্ট যদি 500-র নিচে চলে যায় তাহলে কি কি দিয়ে ইনফেকশন হবে, এগুলো সাধারণত জিজ্ঞেস করবে না। কিন্তু বাকি সবার নিচেরটা টেস্ট করার সম্ভাবনা খুবই খুবই বেশি, যে মোস্ট লাইকলি তার সেল কাউন্ট কত। অথবা আপনাকে যখন কোনো একটা ডায়াগনোসিস জিজ্ঞেস করবে, ইফ ইউ ফিল কনফিউজড যে ওকে এটা কি ডায়াগনোসিস কিনা, দেন লুক ইন দ্য CD4 কাউন্ট সেলস, সরি CD4 সেল কাউন্টস। CD4 সেল কাউন্ট যদি দেখেন যে 100-র উপরে, কিন্তু আপনার সিনারিওটা দেখে মনে হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, মোস্ট লাইকলি দিস ইজ নট দ্য কেস। এটা আপনাকে পরীক্ষা এভাবে সেভ করে দিবে। ওকে, অলরাইট, এখন আসি আর কি কিভাবে জিজ্ঞেস করবে। ওরাল হেয়ার সেল লিকোপ্ল্যাকিয়া, মডারেট ইম্পর্টেন্ট। কাপোসি সার্কোমা ইম্পর্টেন্ট, আগে মডারেটলি ইম্পর্টেন্ট, এরকম না যে আসবেই আসবে। এইচপিভির এটা প্রোগ্রেশনটা বেড়ে যায়, ঠিক আছে, যাদের আগে ইনফেকশন ছিল এখন এটা রিলেটেড ডিজিজের যে প্রোগ্রেশন সেটা বেড়ে যায়। মাইক্রোব্যাকটেরিয়াম আগে থেকে যদি থেকে থাকে তো রিঅ্যাক্টিভেশন হওয়ার সম্ভাবনা আছে। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম পরীক্ষা আসার সম্ভাবনা কম। এইচআইভি রিলেটেড, এইচআইভি ডিমেনশিয়া, এইচআইভি ডিমেনশিয়াটা নিউরোলজি থেকে জিজ্ঞেস করার সম্ভাবনা আছে। জেসি ভাইরাসের কথা অলরেডি বলছি আমরা, সেটা হলো প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি। এখন দুইটাই নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন, দুইটার ক্ষেত্রে ডিমেনশিয়া, ডিসফাংশনাল, ঠিক আছে, ব্রেন।
আলাদা করব কি করে যে এটা কি এইচআইভি ডিমেনশিয়া নাকি এটা প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনসেফালোপ্যাথি, সেটা হলো কোর্স অফ দ্য ডিজিজ। যদি দেখেন এটা র্যাপিডলি প্রোগ্রেস করতেছে, পেশেন্ট ধীরে ধীরে ডিটোরিয়েট করতেছে, তখন মোস্ট লাইকলি এটা জেসি ভাইরাস। HSV8 কাপোসি সার্কোমা ডিসেমিনেটেড ডিজিজ নিয়ে আসতে পারে। নিমোসিস্টাইটিসটা ইউএসএমএল এর জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নিমোসিস্টাইটিস এর ক্ষেত্রে গ্রাউন্ড গ্লাস অপাসিটিস ইন দ্য চেস্ট ইমেজিং, চেস্ট এক্সরে ফাইন্ডিং বলবে অথবা চেস্ট এক্সরে কথা বলবে, নিউমোনিয়া একটা ফিচারের কথা বলবে, সেটা হলো ডিসনিয়া, সেটা হলো কাফ, এগুলো বলবে। ওকে, নিউমোসিস্টাইটিস জিরো বেসি যদি হয় মোস্ট লাইকলি তার CD4 কাউন্ট 200 এর কম। এখন আপনাদেরকে এই কনসেপ্টটা একটু ব্রিজ করতে হবে। তাহলে একটা পেশেন্ট যার ক্ষেত্রে সাইটোমেগালো ভাইরাস, তার ক্ষেত্রে কিন্তু নিউমোসিস্টাইটিস জিরোভিসিও হইতে পারে। ব্যাপারটা এরকম, অর্থাৎ যার CD4 সেল কাউন্ট 100-র নিচে কমে গেছে, তার কিন্তু নিউমোসিস্টাইটিস জিরোভিসি হতে পারে। ব্যাপারটা কিন্তু এরকম না যে 200-র নিচে তার মানে 100-র বেশি। টেবিল দেখলে এরকম মনে হতে পারে 200-র বেশি 100, 200-র কম 100-র বেশি, নো। তো 200-র কম যে কোনো নাম্বারে নিউমোসিস্টাইটিস জিরোভিসি হতে পারে। সো ফোকাস অন দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এন্ড দ্য আপার মার্জিন অফ দ্য CD4 সেল কাউন্ট, হেল্প হবে। ব্যাসিলারি অ্যানজিওমেটোসিস এর প্রেজেন্টেশন কিরকম? দোজ আর দ্য লো ইয়েল্ড, মডারেট টু লো ইয়েল্ড থিংস। পরীক্ষা একটা দুটো বার আসতে, একটা দুটো কোশ্চেন আসবে, জাস্ট লুক ইন দ্য পিকচার্স। ক্যান্ডিডা অ্যালবিকান্স থেকে যদি ইসোফেজেটিস হয়, দ্যাট ইন্ডিকেটস ইনভেসিভ ওয়ান। ওকে, সো ক্যান্ডিডা অ্যালবিকান্স যদি ওরাল থার্স হয়, তাহলে CD4 কাউন্ট খুব বেশি কম না, কিন্তু যদি ইসোফেজেটিস হয় এক্সট্রিমলি কম। সাইটোমেগালো ভাইরাস দিয়ে কোথায় কোথায় ডিজিজ হতে পারে? হতে পারে কোলাইটিস, পরীক্ষার সম্ভাবনা জিজ্ঞেস করার সম্ভাবনা কম, রেটিনাইটিস বেশি, ইসোফেজিটিস বেশি, এনকেফালাইটিস মোটামুটি, নিউমোনিয়া মোটামুটি। ক্রিপ্টোকাকাস নিউফরম্যান্স থেকে মেনিনজাইটিস, এটা ইন্ডিকেট করবে সিভিয়ারলি CD4 কাউন্ট কমে গেছে। ক্রিপ্টোকাকাস নিউফরম্যান্স থেকে তার এনক্যাপসুলেটেড ইস্ট ইন্ডিয়া পিঙ্ক স্টেন থিক ক্যাপসুল, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস করবো ক্যাপসুলার অ্যান্টিজেন দিয়ে। ক্রিপ্টোস্পোরিডিয়াম স্পেসিস দিয়ে ক্রনিক ওয়াটারি ডায়রিয়া হতে পারে। আপনাকে বলবে যে ক্রনিক ওয়াটারি ডায়রিয়া, আপনাকে একটু পুশ করবে। আপনার মনে আছে কিনা যে ক্রিপ্টোস্পোরিডিয়াম স্পেসিস এটা কি আসলে, এটা কি ব্যাকটেরিয়া নাকি এটা ভাইরাস নাকি কি? তাহলে এটা বোঝার জন্য ডায়াগনোসিসটা যদি বলতে পারেন, তাহলে তো আপনি জানেন অর্গানিজমটা অ্যাকচুয়ালি কি। অ্যাসিড ফাস্ট সিস্ট, এখানে আমরা অ্যাকচুয়ালি সিস্ট খুঁজি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে তার ক্রনিক ওয়াটারি ডায়রিয়া এবং সে হলো এইচআইভি পেশেন্ট, মোস্ট লাইকলি তার ক্রিপ্টোস্পোরিডিয়াম হয়েছে। কিভাবে ডায়াগনোসিস করবা? অ্যাসিড ফাস্ট সিস্ট ইন দ্য স্টুল। এখন আমি বলি হোয়াই ইউএসএমএল ইজ সো ডিফিকাল্ট। দেখেন, পুরো লাইনটাকে আমি এই যে মাত্র যে সেন্টেন্সটা বললাম খুব বড় খুব লম্বা না, কিন্তু দেয়ার আর সো মেনি থিংস লাইক দ্যাট। একটু আগে আমি বললাম হেপাটাইটিস সি ভাইরাসে কেন ভ্যাকসিন হয় না, সো মেনি থিংস। কি হেপাটাইটিস ভাইরাসের মধ্যে কোনটার কো ইনফেকশন দরকার হয়, সো মেনি থিংস। কি করতে পারে? ফালমিনেন্ট হেপাটাইটিস করতে পারে। তো এরকম এক লাইন দুই লাইন একটা দুইটা ইনফরমেশন করতে করতে গাদা গাদা ইনফরমেশন, প্রচুর ইনফরমেশন। দ্যাটস ওয়াই ইউএসএমএল স্টেপ অন ডিফিকাল্ট এবং সময় বেশি লাগে। আই ডোন্ট নো কিভাবে একটা স্টুডেন্ট বলে আমি মাত্র জয়েন করতেছে, ব্যাচে জয়েন করতেছে, সেই বছরের মধ্যে পরীক্ষা দিবে। আই ডোন্ট নো। এবং মোস্ট অফ আস ইউএসএমএল এর জন্য মানে সেই প্যাটার্নে মানে মেডিকেল লাইফে পড়ালেখা করে আসিনি। মানে খুব কম কিছু সংখ্যক স্টুডেন্টের পক্ষে এটা সম্ভব। তো এটা আমি খুব ব্যাড ফিল করি আসলে, কারণ আই ডোন্ট নো, আই রিয়েলি রিয়েলি ডোন্ট নো হাউ টু রেসপন্ড। হেপাটাইটিস বি ভাইরাস আমি আপনাদেরকে যেটা ফোকাস করতেছি, ঠিক আছে, শোনেন। একসেপ্ট, মানে একসেপ্ট করা দরকার। একসেপ্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। আপনার লাইফটাকে একসেপ্ট করেন, হোয়াট এভার ইট ইজ, জাস্ট একসেপ্ট ইট। আপনি 12 ঘন্টা করে পড়তে পারতেছেন, একসেপ্ট ইট। এটা ইটস নট এ ক্রাইম, বাট আপনি পারতেছেন না, ঠিক আছে, সো একসেপ্ট করেন। দেখেন অন্য কোনো ভাবে প্রোডাক্টিভিটিটা বাড়ানো যায় কিনা, সেটা করেন। পড়বে ওরা 12 ঘন্টা করে, পরীক্ষা দিবে 6 মাসের মধ্যে, মানে কি মানে, লাইক হাউ, রাইট? আল্লাহর কাছে সাহায্য চান, বারবার আল্লাহর কাছে সাহায্য চান। আর একটা ব্যাপার হলো ওন করেন। শুধু সবকিছু ডিজোন করিয়েন না, যে আমি এটার জন্য হইতেছে না, ওইটার জন্য হইতেছে না, সেটার জন্য হইতেছে না। ওন না করলে চেঞ্জ হবে না। যখনই ওন করবেন তখন আপনার ব্রেন আপনাকে আইডিয়া দিবে যে লেটস ডু দ্যাট, লেটস দিস ওয়ে, লেটস ডু দিস ইন দিস ওয়ে। এবং ডোন্ট থিঙ্ক ইউ আর ডুইং দ্য বেস্ট জব, এটাও করবেন না। অনেক সময় মোটিভেশনের জন্য অনেক কিছু বলি, জন্য আপনাকে মাইন্ডফুলনেস এর জন্য অনেক কিছু বলি, কিন্তু আমরা সবাই ইন জেনারেল দেয়ার ইজ অলওয়েজ সাম রুম টু ইমপ্রুভমেন্ট। ব্যাপারটা এরকম না যে আমি এখন যে অবস্থায় আছি আমি আর আর একটু বেটার পারফর্ম করতে পারবো না। দেয়ার ইজ নো রুম, নো, অফকোর্স নট। দেয়ার ইজ অলওয়েজ সাম রুম ফর ইমপ্রুভমেন্ট। এই কথাটা একসেপ্ট করতে হবে। দেন লুক ফর দ্য রুম ফর ইমপ্রুভমেন্ট অ্যান্ড কিপ ওয়ার্কিং অন দ্যাট। ভেরি সিম্পল, ভেরি ইজি। এপস্টিন বারো ভাইরাসের ক্ষেত্রে সে কি ডিজিজ করতে পারে? মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম টেভিয়াম, এগুলো নিয়ে ওদের কোশ্চেন আসার সম্ভাবনা কম। টক্সোপ্লাস বা গন্ডি সামথিং খুবই লাইক করে, কারণ ব্রেন ইমেজিং এ একটা ফাইন্ডিংস পাওয়া যায়। প্রিয়ন থেকে প্রিয়ন ডিজিজ, ক্রেসফেল জ্যাকবস ডিজিজ এক্সট্রিমলি পছন্দ ওদের।
নর্মাল মাইক্রোবিয়া কি বলে মাইক্রোবায়োটা ডমিনেন্ট লোকেশনের মধ্যে, মানে দ্য টিপিক্যাল লোকেশন, হ্যাবিটেন্ট কে কোথায় বাস করে, স্কিনে কে বাস করে, নোসে কে বাস করে, অরোফ্যারিংসে কে বাস করে, ডেন্টাল প্লাকে কে বাস করে, কোলনে কে বাস করে, ভ্যাজাইনাতে কে বাস করে, কার লোকেশন কোথায়। এই কথাগুলো থেকে বিভিন্ন রকম, এগুলো অ্যাগেন সরাসরি কোশ্চেন করবে না, বলো স্কিনে কে থাকে, কিন্তু স্কিন ইনফেকশন হলে মোস্ট লাইকলি এগুলো দিকে হয়েছে এরকম আর কি, বা সোর্স অফ দ্য ইনফেকশন এখান থেকে আসছে, এইভাবে চিন্তা করা। বাগস কজিং ফুড বর্ন ডিজিজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যাগেন আপনি যদি প্রেজেন্টেশন না জানেন যে কিভাবে প্রেজেন্ট করবে, ব্যাসিলাস সিরিয়াসের যেই ফুড পয়জনিং কিভাবে প্রেজেন্ট করবে, ইফ ইউ ডোন্ট নো দ্যাট, ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম কিভাবে প্রেজেন্ট করবে, ইফ ইউ ডোন্ট নো দ্যাট, দেন গেম ওভার। ক্লোস্ট্রিডিয়াম পারফিনজিয়াস কিভাবে প্রেজেন্ট করবে, ইফ ইউ ডোন্ট নো দ্যাট, ইউ ক্যান ডু এনিথিং। সো ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো এরা প্রেজেন্ট ডিজিজের প্রেজেন্টেশন কিভাবে হবে, তারপর আপনাকে মুড অফ প্রেজেন্টেশন জিজ্ঞেস করবে, মুড অফ ইনফেকশন জিজ্ঞেস করবে, আগে প্রেজেন্টেশন অফ দ্য ডিজিজ ইম্পর্টেন্ট। বাগস কজিং ডায়রিয়া, তারা কি কে কে কি কি ধরনের ডায়রিয়া করতে পারে, ক্যাম্পাইলোব্যাক্টার কি ধরনের ডায়রিয়া করতে পারে, তাদের একটি স্পেসিফিক ক্যারেক্টার আছে, সেটা হলো গ্রোথ এট 42°C। এন্টোমোeba হেস্টোলাইটিকা, এটা এক ধরনের প্রোটোজিয়া, ঠিক আছে, এটা একটা ধরনের প্রোটোজোয়া, এটা কি লিভার অ্যাবসেসও করতে পারে, লিভার অ্যাবসেস থেকে ইন পার্টিকুলার কোশ্চেন আসতে পারে। এন্টারোহেমোরেজিক ইকোলাই, তার স্ট্রেনটা কোনটা, এন্টারোহেমোরেজিক ইকোলাই, সে কি করে, সে হেমোরেটিক ইউরেমিক সিনড্রোম করতে পারে, সে কি ধরনের টক্সিন প্রডিউস করে, সেই টক্সিনের মেকানিজম অ্যাকশন কি। যখন এই টেবিল গুলো পড়বেন, এগুলো নিজে নিজে কোশ্চেন করবেন, সেগুলো অ্যান্সার করতে পারেন কিনা চেক করবেন, না করলে গো ব্যাক টু দ্য পেজ হোয়ার দ্য অ্যান্সার এক্সিস্টস, দেন রাইট ইট ডাউন। এন্টারো ইনভেসিভ ইকোলাই, সে ইনভেট করতেছে কোলনিক মিউকোসাকে, সে একটা ইনভেসিভ ইনফেকশন করতেছে। স্যালমোনেলা, তার ক্যারেক্টার গুলো ইম্পর্টেন্ট, সে কি ধরনের কিভাবে ডিজিজ করে, মোড অফ ইনফেকশন ইম্পর্টেন্ট, সবকিছু যে যে কথাগুলো বলতেছি। ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি সিডোমেমব্রেনাস কোলাইটিস করে কাদের ক্ষেত্রে, হসপিটালাইজড পেশেন্ট, রিসেন্ট অ্যান্টিবায়োটিক, রিসেন্ট পিপিআই, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস, হোয়াট আর দ্য প্রেজেন্টেশন, কিভাবে ডায়াগনোসিস করবো, স্টুলে কি খুঁজবো। ক্লোস্ট্রিডিয়াম পারফিনজিয়াস গ্যাস গ্যাংগ্রিন করতে পারে। এন্টারোটক্সিজেনিক ইকোলাই, হোয়াট আর দ্য টক্সিন, হোয়াট আর দ্য মেকানিজম অফ দোজ টক্সিনস। প্রোটোজোয়া জিয়ারডিয়া, কাদের ক্ষেত্রে জিয়ারডিয়া হবে, হোয়াট আর দ্য মোড অফ ট্রান্সমিশন, কিভাবে ডায়াগনোসিস করব, অর্গানিজমের নাম কি। ভিব্রিও কলেরির প্রেজেন্টেশনটা কি, দেখতে কিরকম, ডায়রিয়ার প্যাটার্নটা কিরকম, ভাইরাস মোস্ট মানে কিভাবে প্রেজেন্ট করবে অ্যাগেন। তারপরে কথা হলো গ্রুপ বি, কমন কজেস অফ দ্য নিউমোনিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনক্লুডিং দ্য এজ গ্রুপ এবং কিছু পার্টিকুলার কন্ডিশনস। ওকে, তাহলে নিওনেটের ক্ষেত্রে নিউমোনিয়া হওয়ার কারণ হলো গ্রুপ বি স্ট্রেপ্টোককাই, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। গ্রুপ বি স্ট্রেপ্টোককাই দিয়ে নিওনেটের ক্ষেত্রে নিউমোনিয়া হওয়ারটা হলো সবচেয়ে বেশি কমন। অ্যাটলিস্ট সবচেয়ে কমন ফাইন্ডিংস গুলো দিকে ফোকাস করেন, যে কিনা চিলড্রেনটা আপনার মনে থাকতেও পারে, মনে নাও থাকতে পারে, চেষ্টা করেন কতটুকু মনে থাকে, ঠিক আছে। ইনফ্যান্ট থেকে 3 বছর, ট্রাকোমাটিস ইউজুয়ালি কিভাবে প্রেজেন্ট করে। তারপরে কি বলে সি নিউমোনি স্কুলে চিলড্রেনদের ক্ষেত্রে, অ্যাগেন জাস্ট ফোকাস যে কিভাবে প্রেজেন্ট করতে পারে, দ্যাটস ইট। ইন জেনারেল আপনি খেয়াল করতে পারেন যে অর্গানিজম গুলো টাইপ গুলো কিরকম। অ্যাডাল্টের ক্ষেত্রে মাইকোপ্লাজমা, নিউমোনি, স্ট্রেপ্টোককাস নিউমোনি, ভাইরাসের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা। আরো অ্যাডাল্টের ক্ষেত্রে এটা, আরো অ্যাডাল্টের ক্ষেত্রে এটা, খেয়াল করে দেখবেন যখন তারা অ্যাডাল্ট, তার স্ট্রেপ্টোককাস নিউমোনিটা বেশি কমন হয়ে যাচ্ছে, নিউমোনিটা কমন হয়ে যাচ্ছে, ঠিক আছে। কখন নিউমোনিটা কমন থাকে, কখন পর্যন্ত মাইকোপ্লাজমাটা কমন থাকে, এগুলো কমন, মোস্ট কমনের দিকে তাকান। স্পেশাল সাব গ্রুপের দিকে আসি। অ্যালকোহল ওভার ইউজ যদি হয়, ক্লেবসিলা, অ্যানারোব, মাল্টিপল অর্গানিজম, কারণ কি, অ্যাসপিরেশন থেকে হয়েছে। ড্রাগ অ্যাবিউজ, ড্রাগ অ্যাবিউজের মানে হলো সেই নিউমোনিয়া থেকে হয়েছে অথবা স্ট্রেপ্টোককাস অরিয়াস থেকে হয়েছে। স্ট্রেপ্টোককাস অরিয়াস থেকে কিভাবে হয়, সেপটিক এম্বোলের মাধ্যমে হয়। তার মানে কি, তার রাইট হার্টে সেপটিক এম্বোলাস তৈরি হয়েছে, এন্ডোকার্ডিটিস তৈরি হয়েছে, সেখান থেকে সেপটিক এম্বোলাইজেশন হয়েছে। অ্যাসপিরেশনের ক্ষেত্রে অ্যানারোবিক থাকে, অ্যাসপিরেশন ডিউ টু আদার কজ। অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার অর্গানিজম গুলো কারা কারা, সিস্টিক ফাইব্রোসিস যদি হয়, সিডোমোনাস দিয়ে হওয়ার সম্ভাবনা, আর বাকিগুলো দিয়ে হওয়ার সম্ভাবনা। সিডোমোনাস দিয়ে ইউজুয়ালি অ্যাডাল্ট টাইপে হয়। তারপরে কথা হলো ইমিউনো কম্প্রোমাইজ যদি হয়, কি কি দিয়ে হতে পারে, হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া কি দিয়ে হতে পারে, পোস্ট ভাইরাল কি দিয়ে হতে পারে, সিওপিডি থেকে কি কি দিয়ে হতে পারে। নিউমোনি, স্ট্রেপ্টোককাস নিউমোনি কোথায় কোথায় কমন। কমন কজেস অফ দ্য মেনিনজাইটিস, আগেন এজ গ্রুপ ছাড়া সামনে আগানো যাবে না, আগে এজ গ্রুপ, আগে এজ গ্রুপ, আগে এজ গ্রুপ।
কিছু অ্যাটিপিক্যাল, যেটা পরীক্ষা দিনে আপনার অ্যাটিপিক্যাল মনে হতে পারে, যে নিউমোনিয়া, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া আবার মেনিনজাইটিস করে কিনা, এইভাবে চিন্তা করতে হবে। নিউক্লিয়ার মেনিনজাইটিসটা কমন হয়ে যায় কখন? ঠিক আছে, এভাবে ফোকাস করা। নিউবর্নের ক্ষেত্রে লিস্টেরিয়াটা কমন। তাহলে লিস্টেরিয়াটা দুইটা গ্রুপে কমন, একটা হলো এক্সট্রিম এজ, একদম ছোট অথবা একদম বড়, দুইটা জায়গায় লিস্টেরিয়া মেনিনজাইটিসটা কমন। এইচআইভির ক্ষেত্রে ক্রিপ্টোকাকাস দিয়ে মেনিনজাইটিসটা কমন। ভাইরাল কজের মধ্যে কি বলে, হার্পিস এনসেফালাইটিস, সে এনসেফালাইটিসও করতে পারে, সে মেনিনজাইটিসও করতে পারে। এনসেফালাইটিস হলে সে খুব বেশি অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস থাকবে, মেনিনজাইটিসের ক্ষেত্রে শুধুমাত্র ফিভার। সিএসএফ ফাইন্ডিং এর ক্ষেত্রে আমি বুঝবো কি করে যে কখন ব্যাকটেরিয়াল, কখন ফাঙ্গাল, কখন ভাইরাল? জাস্ট বেসিক কনসেপ্টের মধ্যে ফোকাস করেন তাহলেই হবে। এগুলো হেল্প করবে, এগুলো আপনাকে গাইড করবে পরীক্ষাতে। জানেন একটা কোশ্চেনের মধ্যে মাল্টিপল কনসেপ্ট ইউজ করা হয়, সে একটা কনসেপ্টকে হয়তো হেল্প করবে, ডিরেক্টলি আপনাকে জিজ্ঞেস করার সম্ভাবনা কম। ইনফেকশন কজে ব্রেন অ্যাবসেস, যখন ব্রেন অ্যাবসেস হয়, সবাই কি ব্রেন অ্যাবসেস করে কিনা? অ্যান্সার হলো না। ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই করতে পারে, স্টেফাইলোকক্কাস অরিয়াস করতে পারে। ঠিক আছে। মাল্টিপল অ্যাবসেস যদি হয়, সেগুলোর কারণ কি? টক্সোপ্লাজমা রিঅ্যাক্টিভেশন দিয়ে হতে পারে। ম্যাস্টোডাইটিস থেকে সেটা ডিরেক্ট স্প্রেড হতে পারে, সো এটা ব্লাড বর্ন হতে পারে, ডেন্টাল ইনফেকশন এখানে যেতে পারে, ম্যাস্টোডাইটিস থেকে সেখানে যেতে পারে, অথবা রিঅ্যাক্টিভেশন হতে পারে টক্সোপ্লাজমোসিস এইডস এর পেশেন্টের ক্ষেত্রে। অস্টিওমাইলাইটিস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অস্টিওমাইলাইটিস কাদের ক্ষেত্রে হয়? দুইটা তিনটা দিক থেকে আপনাদের অস্টিওমাইলাইটিস জিজ্ঞেস করবে। নাম্বার ওয়ান, সেক্সুয়াল ট্রান্সমিশন, এই ধরনের, যে নিশিরিয়া গনরি থেকে সেপটিক আর্থ্রাইটিস হয়েছে কিনা। সিকেল সেল ডিজিজটা আরেকটা জিজ্ঞেস করবে। আর হলো জিজ্ঞেস করবে আইবি ড্যাগ অ্যাবিউজার। এই তিনটা জিনিস সবচেয়ে বেশি জিজ্ঞেস করবে এই পুরো জায়গার মধ্যে, পুরো টেবিলের মধ্যে। তাহলে সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়ং ফিমেল অথবা ইয়ং উমেন, একই সাথে আর্থ্রাইটিস আছে, স্কিন ফাইন্ডিংস আছে, তাদের ক্ষেত্রে ইউরোজেনিটাল সিমটম নাও থাকতে পারে। ওকে। নিশেরিয়া গনরির কথা চিন্তা করা। সিকেল সেল ডিজিজের আদার কোনো ক্লু যদি থাকে, স্যালমোনেলা দিয়ে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, পরীক্ষায় স্যালমোনেলার কথাটা জিজ্ঞেস করে। আর হলো কি বলে, আইভি ড্রাগ অ্যাবিউজারের ক্ষেত্রে সেটা তো স্কিন থেকে ঢুকতেছে, তার মানে এস অরিয়াস এর কথা জিজ্ঞেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে। ভার্টিব্রাল ইনভলভমেন্ট, এস অরিয়াস সবচেয়ে কমন, তারপরে যেটা কমন সেটা হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, প্রেজেন্টেশন গুলো একটু ডিফারেন্ট। এলিভেটেড ইএসআর সিআরপি, এগুলো হলো ইনফ্লামেশনের মার্কার, এগুলো দেখে আমরা ট্রিটমেন্ট রেসপন্স বুঝতে পারি। রেডিওগ্রাফটা হলো অলওয়েজ দ্য ফার্স্ট স্ক্রিনিং, প্রথমে আমরা এক্সরে করে দেখবো কি ধরনের লেশন, আর এমআরআই হলো বেস্ট তার অ্যাকচুয়াল অ্যানাটমিটা বুঝতে পারার জন্য। বায়োপসি অথবা অ্যাসপিরেশন করলে আমরা এখান থেকে কালচার করতে পারি অর্গানিজম আইডেন্টিফাই করার জন্য। তারপরের টপিক হলো অ্যাগেন, কে কি ধরনের ডিজিজ করে, মুড অফ ট্রান্সমিশন। কক্সেকি ভাইরাস কি ধরনের ডিজিজ করে, তার মুড অফ ট্রান্সমিশন কি? এই ভেসিকল হচ্ছে পামসে এবং সোলসে, এই ছবিগুলো থাকবে পামসের এবং সোলসের, এই ভেসিকল গুলো ছবি দিয়ে দিবে আপনাকে, এই ছবিগুলো ইম্পর্টেন্ট। ওরাল মিউকোসা থাকতে পারে, হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজ, সো হাতে, পায়ে এবং মুখে। হিউম্যান হারপিস সিক্স, রোজিওলা, ছবি দিতে পারে আপনাকে, ছবি দেওয়ার সম্ভাবনা আছে, নাও দিতে পারে। মিজেলস, পার্ভো ভাইরাস, রুবেলা ভাইরাস, মোড অফ ইনফেকশন জিজ্ঞেস করতেছে এবং একই সাথে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটাকে একটু সামারি করে দিছে। এগুলো পড়ার একটাই উপায়, সেটা হলো সিনারিও সিনারিও সিনারিও, আর এখানে এসে আপনি শুধুমাত্র রিভিউ করবেন। ইউটিআই, ইকোলাই দিয়ে কাদের ক্ষেত্রে হয়? স্টেফাইলোকোকাস অরিয়াস দিয়ে কাদের ক্ষেত্রে হয়? ক্লেবশিলা নিউমোনিয়া দিয়ে কাদের ক্ষেত্রে হয়? ক্লেবশিলা নিউমোনিয়া দিয়ে ইউটিআই আপনাকে জিজ্ঞেস করার সম্ভাবনা খুবই কম। সো লেটস ফোকাস অন দ্য ইকোলাই ফার্স্ট, দেন স্যাপ্রোফাইটিকাস। ক্লেবসিলা থেকে যদি ইউটিআই জিজ্ঞেস করে, অ্যাকচুয়ালি জিজ্ঞেস করবে তার ইসের কথা, কি বলে, ব্যাকটেরিয়ার ক্যারেক্টারটা আপনাকে জিজ্ঞেস করবে। ডায়াগনস্টিক মার্কার গুলো সম্পর্কে কনসেপ্ট জিজ্ঞেস করবে। লিউকোসাইট এস্টারেজ বলতে কি বোঝায়? লিউকোসাইট এস্টারেজ পজিটিভ মানে হলো এখানে ডাব্লিউবিসি প্রেজেন্ট। নাইট্রেট টেস্ট পজিটিভ বলতে বোঝায় যেটা, সেটা হলো ইউরিনারি নাইট্রেট বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে। রিডাকশন অফ ইউরিনারি নাইট্রেটস বাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাহলে নাইট্রেট টেস্ট পজিটিভ মানে হলো একটা ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্সটাকে ইন্ডিকেট করতেছে, সেটা হলো মোস্ট কমন ইকোলাই। কিন্তু নাইট্রেট টেস্ট যদি নেগেটিভ হয়, দ্যাট মিনস যে তার স্টিল ইউটিআই আছে, কিন্তু ওই স্পেসিফিক অর্গানিজমটা না, অন্য কেউ আছে। ঠিক আছে। প্রোটিয়াস মিরাবেলিস দিয়ে কখন হবে? সিডোমোনাস অ্যারোজেনাস দিয়ে কখন হবে? সিডোমোনাস অ্যারোজেনাস এর ক্ষেত্রে ফ্রুটি অর্ডার, ব্লু গ্রিন পিগমেন্ট, এই কথাগুলো জিজ্ঞেস করবে। হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ড্রাগ রেজিস্ট্যান্ট, হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড যেহেতু, তার মানে এখানে ফলের সাথে রিলেটেড থাকতে পারে। ওকে। ফলিক অ্যাসিডের সাথে সম্পর্ক থাকতে পারে। ব্যাকটেরিয়া, এখন আসি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, ট্রাইকোমোনাস ভ্যাজাইনাটিস, ক্যান্ডিডা ভালভো ভ্যাজাইনাটিস। এই টেবিলটাকে যদি একটু আত্মস্থ করতে পারেন, তিনটা পরীক্ষায় থেকে কোশ্চেন আসা, মানে একদম, মানে কোশ্চেন অ্যান্সার করতে পারাটা কনফার্ম হয়ে যাবে। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, নো সাইন্স অফ ইনফ্লামেশন,
কিন্তু অ্যাগেন সিমটম গুলো অলওয়েজ বলবে ইচি, ওয়াটারি ডিসচার্জ, ইচিনেস, ওয়াটারি ডিসচার্জ। এগুলো হলো একটা মানে সিনারি দিয়ে আলাদা করাটা একটু ডিফিকাল্ট। আদার ফাইন্ডিং গুলো একটু খেয়াল করতে হবে। নো ইনফ্লামেশন, তাহলে যখন এক্সামিন করবেন ইনফ্লামেশনের সাইন পাবেন না। ডিসচার্জের ক্ষেত্রে বলবে থিন এবং হোয়াইট ডিসচার্জ, খুব ভালো করে বুঝেন, দুইটাই বাজওয়ার্ড। এটা দুইটাই আপনাকে বলবে, থিন এবং হোয়াইট। ক্যান্ডিডা ভালভোভাজাইনাটিস দিয়ে হলো থিক এবং হোয়াইট। ফিশি অর্ডার, ফিশি, ঠিক আছে, অর্ডারটা ফিশি। আর এটা এতটা থিক যেটাকে বলতেছে কটেজ চিজ অ্যাপিয়ারেন্স। ওকে, একটু ভালো করে বুঝতে হবে। এটা ফাউল স্মেলিং, দিস ইজ ফাউল স্মেলিং, কিন্তু ফ্রোদি এবং ইয়েলো গ্রিনিশ। ওকে, সো কালার, অর্ডার, এগুলো হলো ইম্পর্টেন্ট। এই কথাগুলো পরীক্ষায় থাকে এবং এই শুধুমাত্র একটা দুইটা ক্লু আপনাকে লাইফ সেভার হবে। তিনজনের মধ্যে কার ক্ষেত্রে পিএইচ বেশি, কার ক্ষেত্রে পিএইচ নর্মাল, এই পিএইচটা আপনার জন্য পরীক্ষায় লাইফ সেভার হবে। পিএইচটা আপনার জন্য পরীক্ষায় লাইফ সেভার হবে। আরো কিছু বাজওয়ার্ড আছে, সেটা হলো ক্লু সেল। যদি ক্লু সেলের কথা বলে অথবা ক্লু সেলের ডেসক্রিপশন দেয়, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। ট্রাইকোমোনাস ভ্যাজাইনাটিস এর ক্ষেত্রে কি বলে, মোটাইল পিয়ার শেপ ট্রাইকোমোনাস। এগুলোর কথা আপনাকে পরীক্ষায় ক্লুতে দিবে না, কিন্তু কোশ্চেনে বলতে পারে যে আমি এক্সামিন করলে কি পাবো না মাইক্রোস্কোপ। এখন আসি ট্রিটমেন্ট। অনেক সময় এরকম করতে পারে যে আপনাকে দুইটা সিচুয়েশনের মধ্যে কনফিউজ হবেন। ইউজুয়ালি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস আর ক্যান্ডিডা ভ্যালভোভাজাইনাটিস এর মধ্যে কনফিউশনটা ক্রিয়েট হয়। ঠিক আছে, এখন যখন আমরা এটা পড়বো, অনেক সময় সরাসরি ডায়াগনোসিস জিজ্ঞেস না করে সরাসরি ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে। সো ইফ ইউ ক্যান ডায়াগনোস দিস ইজ ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, ইউ ক্যান গো ফর মেট্রোনিডাজল or clindamycin. If you can diagnose Candida vulvovaginitis, you can select for azoles. So Candida vulvovaginitis টাকে একটু আলাদাভাবে মার্ক করবেন। এখন ওদের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট আলাদা, সরি ট্রিটমেন্ট সেম, অলমোস্ট সেম। কনফিউজড হলেও যে কোনো একটা মেট্রোনিডাজল মাইরা দেন। So let's look for these first, যে এটা কি ক্যান্ডিডা ভালভোভাজাইনাইটিস কিনা। ক্যান্ডিডা ভালভোভাজাইনাইটিস কিনা, দিস ইজ সো ইম্পর্টেন্ট। তাহলে ইনফ্লামেশনের মার্কার থাকবে, ইনফ্লামেশনের সাইন থাকবে, আর ডিসচার্জ হবে খুবই থিক এবং হোয়াইট। আর বাকি জিনিস তো আমরা জানি। আর পিএইচ এর কথা যদি বলে, এটা আমাকে আলাদা করতে পারবো। তো পরীক্ষায় একটা দুইটাকে খুব ভালো স্ট্রংলি টার্গেট করেন যে এইটারে আলাদা করতে পারেন কিনা, এইভাবে চিন্তা করেন। অ্যাগেন এটা অনেক প্র্যাকটিস লাগবে, অনেকবার রেনফোর্সমেন্ট লাগবে, তখন দেখবেন আপনি এটা ক্যান্সেল করতে পারতেছেন। কিন্তু পরীক্ষা প্রশ্ন অনেকভাবে আসতে পারে। অর্গানিজমের নাম জিজ্ঞেস করবে প্রেজেন্টেশনের পরে, প্রেজেন্টেশনের পর আপনাকে সরাসরি ডায়াগনোসিস জিজ্ঞেস করতে পারে, অথবা প্রেজেন্টেশনের পর আপনাকে বলতে পারে ট্রিটমেন্ট করবো কি নিয়ে। তাহলে আপনি যদি ডায়াগনোসিস ঠিক করতে পারেন, ট্রিটমেন্টও ঠিক হবে। তিনটা কন্ডিশনের মধ্যে যদি একটু খেয়াল করি, তিনজনের সবাইকে পার্টনারকে ট্রিট করা দরকার নয়, কিন্তু তিনজনের মধ্যে একজনকে পার্টনারকে ট্রিট করতে হবে। এটাকে, এটা হলো ট্রাইকোমোনাস ভ্যাজাইনাইটিস এর পার্টনারকে ট্রিটমেন্ট করতে হবে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে আসি, এইডস কিভাবে প্রেজেন্ট করে, এইডস এর সাথে আর কি কি প্রেজেন্টেশন থাকবে। শ্যাংক্রাইট কি নিয়ে আসবে, শ্যাংক্রাইটটা কি পেইনফুল হয় কিনা। জেনিটাল আলসার স্টেপ টু সিকের জন্য খুব ইম্পর্টেন্ট, স্টেপ 1 থেকে একটু এডুকেট হওয়ার চেষ্টা করেন, তাহলে কিছুটা আগায় থাকবেন। শ্যাংক্রাইট কিভাবে প্রেজেন্ট করবে, কোন অর্গানিজম। ক্লামাইডিয়া কি ধরনের প্রেজেন্টেশন করে, অ্যাসোসিয়েশন গুলো কি কি, অর্গানিজমের নাম কি। কন্ডাইলোমা অ্যাকুমিলেটা ওয়ার্ট নিয়ে প্রেজেন্ট করে, তার কি বলে, প্যাথোজেন গুলো কি কি, কোন স্ট্রেন গুলো, HPV 6 and 11। হার্পিস জেনিটালিস ভেরি পেইনফুল, ইনিশিয়ালি ব্লিস্টার থাকবে, ব্লিস্টার রাপচার হয়ে আলসার হতে পারে। খুব ভালো করে বুঝেন, এক্সট্রিমলি পেইনফুল, ইনিশিয়ালি ব্লিস্টার্স ভেসিকলস, তারপর এটা রাপচার হয়ে আলসার হতে পারে, তার মানে এটা পেইনফুল আলসার। তাহলে এই আলসার আর এই আলসারের মধ্যে পার্থক্য কি, স্যাংক্রয়েড আর এই আলসারের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, এই দুটাকে আলাদা করার একটা উপায় আছে, যে দুইটার মধ্যে আহ কি বলে, সাইড শেপ দিয়ে আলাদা করার উপায় আছে। ঠিক আছে, যে আলসার গুলো, এটার আলসার গুলো ছোট রাউন্ড শেপে, আর এটা হলো বিগ বিগ আলসার। জেনে কিন্তু দুইটার ক্ষেত্রে আমাদের কি পাওয়া যায়, দুইটার ক্ষেত্রে ইনগুইনাল অ্যাডেনোপ্যাথি পাওয়া যায়। এখন দুইটার মধ্যে ইনগুইনাল অ্যাডেনোপ্যাথি হলেও একটার মধ্যে লিম্ফ নোড গুলো পেইনফুল, আর একটার মধ্যে লিম্ফ নোড পেইনফুল না। হার্পিস জেনিটালিস এর মধ্যে লিম্ফ নোডটাও পেইনফুল, আর শ্যাঙ্ক্রোডের ক্ষেত্রে মোস্ট লাইকলি লিম্ফ নোডটা পেইনফুল না। আই মাইট বি রং, প্লিজ রিভেরিফাই। গনোরিয়া নিয়ে এসে কিভাবে প্রেজেন্ট করবে, গ্রানুলোমার ইনগুইনালি নিয়ে এসে কিভাবে প্রেজেন্ট করবে, যেটা হলো পেইনলেস। ঠিক আছে, তাহলে পেইনলেস জেনিটাল আলসার কে কে আছে, পেইনফুল জেনিটাল আলসার কে কে আছে। হোয়াট এ গ্রস থিং, এগুলো পরে তো বিরক্ত লাগে। হেপাটাইটিস বি ভাইরাস, বিং এ টিচার সামটাইম এরকম অনেক কিছু হয় যে, মানে অনেক কিছু পড়াইতে হয় যেগুলো পড়াইতে ভালো লাগে না। ঠিক আছে, তা আহ, এটা আমি আমার আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল যে
মানে ফিলিংসটা আসলে ইম্পর্টেন্ট না। দেয়ার উইল বি সো মেনি থিংস আপনার এটা ভালো লাগে না। যেমন ইভেন ইন নিউরোসার্জারি দেয়ার আর সো মেনি কনসাল্ট, দেয়ার আর সো মেনি নিউরোসার্জিক্যাল পেশেন্ট আমার ভালো লাগে না। দেয়ার আর সো মেনি সিনারিও সিচুয়েশন ভালো লাগে না। যদি আপনার গাইনিটা প্যাশন হয়, দ্যাট ডাজ নট মিন গাইনির সবকিছু আপনার ভালো লাগবে। যদি কার্ডিওলজি আপনার প্যাশন হয়, দ্যাট ডাজ নট মিন কার্ডিওলজি সবকিছু আপনার ভালো লাগবে। আপনার প্যাশন যদি জেনারেল সার্জারি হয়, দ্যাট ডাজ নট মিন জেনারেল সার্জারি সবকিছু আপনাকে ভালো লাগবে। সো এই যে ভালো লাগা, প্যাশন, ভালোবাসা, এগুলোকে একটু নতুন করে বোঝা উচিত। একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। এই এই জিনিসটা যখন আমরা বুঝি না, তখন আমরা একটা আনপ্রিপেয়ার্ড হয়ে একটা কিছুর মধ্যে ঢুকি, তখন হয়ে যায় ক্যাচাল। যখন আমরা মনে করেন বিয়ে করি, বিয়ে করার আগে মানুষ কি মনে করে, ইট উইল গোয়িং টু বি এ পারফেক্ট রিলেশনশিপ, দিস ইজ দ্য মানে 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 ইনিশিয়াল সেন্স থাকে এরকম। তখন তো যায় দেখি কি রে ভাই, কিসের পারফেক্ট রিলেশনশিপ, কিসের কি, মানে কারে পছন্দ করছিলাম আরে এরকম কেন। কারণ দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আমাদের সবার ফ্লস আছে, মানুষের ফ্লস আছে, সিচুয়েশনের ফ্লস আছে, এভরিথিং, নাথিং ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। বুঝছেন? তার মানে নিউরোসার্জারি পারফেক্ট মানে কোনো কিছু না। সো ইট হ্যাপেন্স। এগুলোকে এটা এই এই এডুকেশনটা বা এই নলেজটা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ মানে আপনি বারবার আনহ্যাপি হবেন, বারবার আনহ্যাপি হবেন। আপনি যদি মনে করেন যে সবকিছু খুব সুন্দরভাবে সামনে আগাবে, সবকিছু খুব লাইনের মতো থাকবে না, কেউ পারফেক্ট না, আপনিও কিন্তু পারফেক্ট না। সো তাহলে আরেকজনের ইমপারফেক্ট কে অ্যাকসেপ্ট করতে যেন সমস্যা না হয়। তো যাই হোক, এটা ভালো লাগে না পড়াইতেছি। এটা আমার একটা ফ্রেন্ড বলছিল যে পড়ালেখা মানে এরকম না যে তোর পড়তে সবসময় ভালো লাগবে। পড়ালেখা এরকম, দেয়ার আর সো মেনি সার্কামস্টেন্সেস যখন তোর পড়তে ভালো লাগবে না, কিন্তু তুই পড়বি। তো আমার অনেক ভালো স্টুডেন্ট, মানে আমার অনেক ভালো স্টুডেন্ট এবং ফ্রেন্ড, তারা আমাকে এই কথাগুলো বলছিল। লিউফো গ্রানুলোমা ভেনেরাম কিভাবে প্রেজেন্ট করে, প্রাইমারি সিফিলিস কিভাবে প্রেজেন্ট, প্রাইমারি সিফিলিস থেকে সাধারণত কোশ্চেন আসে। ঠিক আছে, প্রাইমারি সিফিলিসটা ইম্পর্টেন্ট। ওকে, চলেন সামনে আগে। টর্চ ইনফেকশন, টর্চ ইনফেকশনটা থেকে আপনাকে, টর্চ ইনফেকশন কি প্রথম কথা এটা আমরা বুঝলাম। আহ, যেটা করবে সেটা হলো নিওনেটাল ম্যানিফেস্টেশনটা দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে যে মায়ের কি ইনফেকশন ছিল বা এটা কোন অর্গানিজম। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সবার আগে এটা শিখবো যে তার মরফোলজিটা কি, ক্লাসিক্যাল ট্রায়াড গুলো কি, রেটিনাটিস হচ্ছে, হাইড্রোসেফালাস হচ্ছে, ইন্টারক্রেনিয়াল ক্যালসিফিকেশন হচ্ছে। সবাই কিন্তু ইন্টারক্রেনিয়াল ক্যালসিফিকেশন নিয়ে আসে না। ঠিক আছে, সাথে র্যাশ থাকতেছে কিনা, কাদের ক্ষেত্রে র্যাশ থাকে, কাদের ক্ষেত্রে র্যাশ থাকে না, কাদের ক্ষেত্রে হিয়ারিং লস হয়, কাদের ক্ষেত্রে হিয়ারিং লস হয় না, কাদের ক্ষেত্রে ক্যাটারাক্ট থাকে, কাদের ক্ষেত্রে ক্যাটারাক্ট থাকে না। নিজে নিজে চিন্তা করতে হবে। যাতে দুইজনের ক্ষেত্রে আই ইনভলভমেন্ট, তাহলে দুইজনকে আমি আলাদা করবো কি করে। কার মধ্যে হার্ট ইনভলভমেন্ট, দুইজনকে কিভাবে আলাদা করবো। দুইজনেই হলো হিয়ার লস, দুইজনই হিয়ার লস, রুবেলাও হিয়ার লস, সাইটোমেগালো ভাইরাসেরও হিয়ার লস, দুইজনকে আমি আলাদা করবো কি করে। দুইজনের মধ্যে আমাদের ব্লুবেরি মাফিন ডাস্ট পাওয়া যাচ্ছে, তাহলে আমি আলাদা করবো কি করে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। তারপরে কি, ইন্টারক্রেনিয়াল ক্যালসিফিকেশন তো দুইজনেরই থাকতেছে, আলাদা করবো কি করে। ওইটারও থাকতেছে, সাইটোমেগালো ভাইরাসেরও থাকতেছে, আলাদা করবো কি করে। এক্সট্রিমলি থিঙ্ক করতে হবে। পেরিভেন্ট্রিকুলার ক্যালসিফিকেশন, এটা হলো একটা বাজওয়ার্ড। তাহলে এখন চলেন আমরা বাজওয়ার্ড গুলোর দিকে ফোকাস করি। টক্সোপ্লাজমা গন্ডির এরকম একটা কি বলবে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দিবে, আপনাকে ডায়াগনোসিস করতে হবে এটা কনজেনিটাল টক্সোপ্লাজমা, কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস। আপনাকে জিজ্ঞেস করবে যে মায়ের প্রেজেন্টেশন থাকবে কি, ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক। এখন এখান থেকে আপনি জিজ্ঞেস করবে যে এটা কিভাবে ট্রান্সমিশন হয়েছে, মার সাথে কি ঘটনা ঘটছিল যে কারণে বাচ্চা এভাবে এফেক্টেড। ক্যাট ফিসেস অর ইনজেকশন অফ দা আন্ডারকুকড মিট। ওই যে আছে না আমাদের ফেসবুকে কুত্তা বিলাই লাভার, ওদেরকে দেখানো গুলা। মানে অ্যাগেন ভাই, আপনার এত অ্যালার্জি কেন কুত্তা বিলাই লাভারদের প্রতি? বিকজ ওদের টাইমলাইনে যদি আপনি ঘুরেন, দেখবেন দে হ্যাভ সো মাচ হেট অ্যাগেনস্ট হিউম্যান বিং। এই জন্য অ্যালার্জি। ইন জেনারেল আমি কিন্তু অ্যানিমেল লাইক করি, সবাইকে লাইক করি, ব্যাপার না এরকম। ইন পার্টিকুলার কুত্তার প্রতি আমি স্পেসিফিকলি কুত্তারে লাভ করি, স্পেসিফিকলি বিলাইরে লাভ করি। ম্যান, সবাইকে লাভ করো, তাই না? কিন্তু এই জায়গাটা আর কি আমার পার্টিকুলার সেন্সিটিভিটি, এবং এটা হলো আমাদের একটা নতুন ট্রেন্ড, নতুন একটা ফ্যাশন, কুত্তা বিলেরে লাভ করা আর হলো মানুষকে হেট করা। তুই মানুষকে নিয়ে কোনো হেট করিস না, ফেসবুকে মানুষের নিয়ে কোনো হেট পোস্ট দিস না, অ্যালার্জি মার্কা পোস্ট দিস না, দেন তুই কুত্তা বিলে এনে সারাদিন পড়ে থাক, কোনো সমস্যা নাই। আর খালি কুত্তা বিলে কেন লাভ করতে হবে, বাকি জিনিস লাভ করতে সমস্যা কি? দ্যাটস ইট। মানে
মানে পার্টিকুলারলি কেন বিলাই, পার্টিকুলারলি কেন কুত্তা? এইটা আমার কাছে কোনো সেন্স মেক করে না। আর তুমি সারাদিন তোমার ফেসবুক থেকে কি বলে, আমি মানে মানুষকে নিয়ে তোমার এত চুলকানি কেন? দেখা যাচ্ছে তুমি এক বিলাই নিয়ে নিয়ে শুয়ে থাকো, ওদিকে তুমি তোমার শাশুড়িরে দেখতে পারো না, ঢং মারাও না, ফাজিল। আচ্ছা, তাহলে আমি আই ডোন্ট থিঙ্ক এগুলো কোনোদিন এগুলো একটা বেটার হিউম্যান বিং এ পরিণত হইতেছে, ঠিক আছে? এনিমেলের প্রতি আমরা সহনশীল হব, ঠিক আছে, তাদের অবশ্যই তাদের কোনো কষ্ট আমরা দূর করার চেষ্টা করব, তাদেরকে আমরা টর্চার করবো না, অফকোর্স না। কিন্তু এনিমেল এনিমেলের জায়গায়, মানুষ মানুষের জায়গায়। আই নিড এ প্রাইভেট কনভারসেশন উইথ ইয়োর শাশুড়ি, তুমি তার সাথে কিভাবে ডিল করো? ফেসবুকে তুমি বিলাই নিয়ে ঢঙ্গের ঢঙ্গের যে পোস্ট গুলো মারো, আমি এগুলো সব জানি, ভিতরের খবর সব আমার জানা আছে। আমাকে বুঝতে হবে তুমি যদি মেডিকেলের মানুষ হও, তুমি তোমার আন্ডারে যে মেডিকেল স্টুডেন্ট গুলো আছে তার সাথে কিভাবে, তাকে কিভাবে ট্রিট করো, আই হ্যাভ টু নো দ্যাট। তুমি যখন ইন্টার্নি ছিলা তখন তুমি ওই গাইনির মাসির সাথে কিভাবে বিহেভ করছো, আই নিড টু নো দ্যাট। তারপরে আসো তুমি তোমার বিলাইরে লাভ করবা নাকি কারে লাভ করবা সেটা নিয়ে, ফাজিল। তোমার বাসার যে কাজের বুয়াটা, হ্যাঁ, কাজের বুয়ারা কখনো অ্যাপ্রোপ্রিয়েটলি বিহেভ করে না, তারা কাজে ফাঁকি দেয়, তারা লাইক দে আর সো মাচ মেসড আপ। কিন্তু তার কথাটা একটু চিন্তা করেন ভাই, আপনি আমি এক বাসার কাজ করে পারি না, ঠিক না? হ্যাঁ, তাদের অনেক সমস্যা আছে, গরিব মানুষের অনেক অনেক সমস্যা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কারণ তাদের আইকিউ, তাদের ইন্টেলিজেন্স, তাদের ক্যারেক্টার, তাদের প্রোডাক্টিভিটি এরকম বলেই তো তারা গরিব। তাহলে তো তারা গরিব হতো না, তাহলে তো সে ইলন মাস্ক হয়ে যেত। এটা নিয়ে এত অ্যালার্জি কেন? ও ওইটার নিয়ে এত মানে দরদ, মানে অ্যালার্জি, আর ওদিকে তোমার বিলাই নিয়ে তোমার এত ঢং। ও দেখবেন এই যে বিলাই নিয়ে যাদের এত ঢং, এদের বাসায় যদি ওর কাজের বুয়ার মেয়ে মানে ছোট বাবুটা যদি ঢোকে, ও কিরকম বিহেভ করে, আই নিড টু নো দ্যাট। ও কতটুকু ইরিটেট হয়, আই নিড টু নো দ্যাট। দেখবেন এই যে বিলেই ঢং নিয়ে যে পোস্ট করতেছে, সেই আবার ফেসবুক আরেকদিন পোস্ট করতেছে যে আপনারা ওই যে রেস্টুরেন্টে ছেলেপিলে নিয়ে যান, কিছু মানুষের বাবুরা আছে মেহমানের বাসায় যে তোলপাড় করে, দিস ইজ নট রাইট বা সামথিং সামথিং সামথিং। আরে, বাচ্চাদেরকে বাচ্চাদের মতন থাকতে দেন, এখন কি করতে চাও? মানে ওদেরকে কি, হ্যাঁ দেয়ার ইজ এ ব্যালেন্স, যে তাদেরকে আমাদের গুড প্যারেন্টিং করতে হবে, বিহেভিয়ার শিখাইতে হবে, এবং এট দ্য সেম টাইম তারা বাচ্চা, এটাও মাথায় রাখতে হবে। এবং যারা আমরা প্যারেন্ট তারা আমরা জানি দেয়ার আর সাম ইনস্টেন্সেস, দেয়ার আর সাম সিচুয়েশন, বিশ্বাস করেন, জাস্ট ইউ হ্যাভ টু ফেল। মানে আপনি কিচ্ছু করতে পারবেন না, কারণ ওরা বাচ্চা, ওর জাজমেন্ট, ওর ফ্রন্টাল কর্টেক্স আপনার আমার মতন না। ও বাচ্চা, ও মানে তোলপাড় করবে, ও দুষ্টামি করবে, ও এটা করবে সেটা করবে, এটা দেয়ার আর সো মেনি থিংস, মানে সো মেনি টাইমস প্যারেন্টসরা ফেল করবেই। এটা শুধু শুধু প্যারেন্টদেরকে দোষ দিয়ে লাভ নাই যে প্যারেন্টসরা বিহেভিয়ার শেখায় না। আপনি বরং আপনি সাফিসিয়েন্ট বাচ্চা দেখেন নাই, যে বাচ্চারা কতটা ডিফারেন্ট হতে পারে। ফর মানে ফর এক্সাম্পল, আমার তিনটা ছেলে পুরো তিন রকম বিহেভ করে, স্পেশালি মিডল ওয়ান। তো একটু আগে আমার ওয়াইফ আমাকে মেসেজ দিছে যে ও যে কেন এরকম হলো, তো ওর জন্য আমরা এত দোয়া করি, এত ইয়া করি, কিন্তু ও এত দুষ্ট। কি করার আছে বলেন, আমরা তো তিনজনকে একই রকম প্যারেন্টিং করতেছি, এই প্রোডাক্টটা ডিফারেন্ট করতে হবে। কিছু করার আছে? কিছু করার নেই। এবং এন্ড উই ফিল সো এমব্রেসড, আমরা দোকানে গেলে এমব্রেসড ফিল করি আমরা, এবং আমরা চেষ্টা করি কারো বাসায় না যাওয়ার, বিকজ পিপল আর লাইক দ্যাট নাও ইট ইজ। কুত্তা বিলের প্রতি ওরা সহনশীল, আর হলো আপনার মানুষের প্রতি অসহনশীল। এটা হলো আমাদের ট্রেন্ড, এই জন্য আমি একদম এগুলো দেখতে পারি না, ঢং দেখতে পারি না, আর যেটা মানে মডার্ন স্টাইল দেখতে পারি না। লেটস বি মানে কি বলে, সবাইরে পছন্দ করেন, সবাইরে ভালোবাসেন অ্যাপ্রোপ্রিয়েটলি, দ্যাটস গুড। ওকে, এখন আসি মানে অ্যানিমেলের প্রতি আমাদের ইয়াটা কি হওয়া উচিত? ওই যে অ্যাগেন ঝাঁপায় পড়ার কিছু নেই, যে কোনো অ্যানিমেল, এটা কুত্তা হোক, বিলাই হোক, খরগোশ হোক, পিঁপড়া হোক, এগুলা যে কোনো কিছু, জাস্ট বি কাইন্ড। কোন আননেসেসারি কারণে একটা পিঁপড়ারও পাড়া দিয়ে মারার দরকার নেই, দ্যাটস ইট। কিন্তু পিঁপড়ারে পাড়া দিয়ে মারবো না, এই কাইন্ডনেস তো আর ফেসবুকে শো করা যায় না, বুঝছেন না? এই জন্য ক্লাসিক্যাল ট্রায়াডের মধ্যে চলে আসি। এখানে ক্লাসিক্যাল ট্রায়াড কি, সেটা হলো আই, ইয়ার এবং হার্ট ডিজিজ। ওকে, তারপরে চলে আসি সাইটোমেগালো অ্যাগেন, রুবেলা কিভাবে সে প্রেজেন্ট করবে, সাইটোমেগালো ভাইরাস কিভাবে প্রেজেন্ট করবে, তারপরে এইচআইভি কিভাবে প্রেজেন্ট করবে, হার্পিস সিমপ্লেক্স 2 কিভাবে প্রেজেন্ট করবে, একটা বাচ্চার ক্ষেত্রে কিভাবে প্রেজেন্ট করবে, সিফিলিস একটা বাচ্চার ক্ষেত্রে কিভাবে প্রেজেন্ট করবে, ক্রিমিনাল নার্ভ এইট ডেফিসিট নিয়ে আসবে। অনেকবার মুখস্থ করা ছাড়া এগুলো কিছু করার নাই, এবং বারবার ভুল করবেন তারপরে সামনে আগাবেন।
পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের প্রেজেন্টেশন আসতে পারে, কমপ্লিকেশন আসতে পারে। কমপ্লিকেশনটা কি? কমপ্লিকেশন হলো টিউবাল প্রেগনেন্সি। আপনাকে জিজ্ঞেস করবে যে একটা টিউবাল প্রেগনেন্সির ফিচার দিবে, তখন বলবে কেন, এটা রিস্ক ফ্যাক্টর কি, বলবেন প্রিভিয়াসলি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়েছিল তাই, সেখান থেকে স্কার ফর্মেশন হয়েছে, সেখান থেকে টিউবের অ্যানাটমি নষ্ট হয়ে গেছে, সেখান থেকে টিউবের যেই ফ্লাজেলা সেগুলো নষ্ট হয়ে গেছে। দ্যাটস ইট। টিউবের যে সিলিয়া, ফ্লাজেলা না সরি, সিলিয়া, সেগুলো নষ্ট হয়ে গেছে। কোনো নারীবাদী পাইলে আমার মাইরে বলবে যে তুই, আমাদের যে টিউব, এই টিউবের যে সিলিয়া, এত সুন্দর একটা স্ট্রাকচার, এইটারে তুই সিলিয়া না বলে বলছিস ফ্লাজেলা, যে না ব্যাকটেরিয়া থাকে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। যে একই সাথে মেডিকেল সায়েন্স বুঝে এবং নারীবাদী, সে আমারে কি করবে? আই এম ডেড। একদম মিস্টেক, এটা ইচ্ছে করে বলি নাই। ক্যান লিড টু পেরি হেপাটাইটিস এর ফিচারটা এগেইন মানে সামটাইম ইউএসএমএল জিজ্ঞেস করে। হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন গুলো কি কি? অ্যান্টিবায়োটিক যদি বেশি বেশি দেয়, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল হতে পারে, ওয়াটারি ডায়রিয়া, লিউকোসাইটোসিস। অ্যাসপিরেশন হতে পারে অল্টারড মেন্টাল স্ট্যাটাস থেকে। ভাই, আপনি ইউএসএমএল পড়ার সময় আপনার কাছে মনে হবে এগুলো কি আসলে এত কিছু হয় কিনা, রেসিডেন্সি ট্রেনিং এ ঢুকলে দেখতে পাবেন হয় নাকি হয় না। ডিকিউবিটাস আলসারটা ইউএস তে একটু কম্পারেটিভলি মেবি কম, হয়তো বা আমি দেখি নাই এখনো ওরকম বেশি, কিন্তু এটা তো বাংলাদেশে আমরা অনেক দেখছি। তারপরে কথা হলো ইন্ট্রাভ্যাসকুলার ক্যাথেটার থেকে, ও মাই গড, হরিবল। সো ইন্ট্রাভ্যাসকুলার ক্যাথেটার থেকে এগুলো হতে পারে। মোস্ট কমন অর্গানিজম গুলো কি কি? মেকানিক্যাল ভেন্টিলেশন বা এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন থেকে হতে পারে। কি কি? নিউমোনিয়া হতে পারে, রাইট? তারপরে কথা হলো রেনাল ডায়ালাসিস ইউনিটে কি কি হতে পারে? ইউরিনারি ক্যাথেটারাইজেশন থেকে কি কি ইনফ্লামেশন হতে পারে? ওয়াটার অ্যারোসলস থেকে কি কি হতে পারে? ঠিক আছে, একই সাথে নিউমোনিয়া এবং জিআই সিমটম, গেছিল শিপে কইরা ঘুরতে, আর একদম আসার পরে এই অবস্থা, যা আরো বেশি করে ঘুরতে। বাগ এফেক্টিং আনভ্যাকসিনেটেড চিলড্রেন। ও যে অনেক অ্যান্টি ভ্যাক্সার আছে ইউএসএ তে, এরকম ভ্যাকসিন নেয় নাই, তারপরে তার বাচ্চার এরকম ইনফেকশন, সেগুলো নিয়ে আসে প্রেজেন্ট করবে। ঠিক আছে। সো র্যাশ, মেনিনজাইটিস, টিটেনাস, এপিগ্লোটিস, পার্টুসিস, ফ্যারিঞ্জাইটিস, কি কি প্রেজেন্টেশন এগুলো। এবার আরেকটা ঢঙের কথা শুনবেন, সেটা হলো সো মাচ কমপ্লেইন অ্যাবাউট হার্ডশিপ, সো মাচ কমপ্লেইন অ্যাবাউট ওয়ার্ক প্লেস, যে ব্যালেন্স লাইফ নাই। ওয়ার্ক লাইফ ব্যালেন্স কোথায়? ওয়ার্ক লাইফ ব্যালেন্স কোথায় না, মানে কি বলবো আর। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ব্যালেন্স লাইফ, এইসব ঢঙের কথা কই থেকে আসে জানেন? বিকজ ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফুড at your home, that's why you are speaking like this shit. যখন দেখবেন যে আপনার আসলে মানে সংসার চলে না, এরকম সিচুয়েশনে যদি চলে যান, তখন না আপনার আর ওই কথাগুলো থাকবে না, যে ব্যালেন্স লাইফ। কিন্তু আপনি এই মেডিকেলে পড়তে আসছেন, এখন মানে 101টা কমপ্লেন, 101টা ওয়ার্ক লাইফ ব্যালেন্স কোথায়, সারা জীবন কি কাজই করবো নাকি? বিকজ ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফুড, দ্যাট দ্যাট টেলস মি ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফুড। কোথাও একটু ঘুরতে যেতে পারি না, কোথাও একটু রেস্ট নিতে পারি না, কোনো জায়গায় ভ্যাকেশনে যেতে পারি না, 8টা 5টা জব না, এটা সেটা, মানে সো মাচ কমপ্লেন। আমি আমার আব্বারে কি দেখছি ছোটবেলা থেকে সেটা বলি। আমার আব্বা সকালবেলা এমন একটা সময় টিউশনিতে যাইতো যখন তাকে হারিকেন জ্বালায় দেওয়া লাগতো, মোমবাতি জ্বালায় দেওয়া লাগতো, অর্থাৎ তখন এখনো লাইট হয়নি। সে টিউশনি থেকে আসা, এবং সাইকেলে কইরা, বিকজ হি কুড নট অ্যাফোর্ড এনি হোন্ডা অর সামথিং লাইক দ্যাট। তারপরে আমার বড় ভাইকে করে সাইকেলে পেছনে করে নিয়ে যেত স্কুলে, স্কুলে ড্রপ করে তারপরে যেত অফিসে। অফিস থেকে আসার সময় আবার বড় ভাই, নাকি অফিসে থাকা অবস্থায় বড় ভাইটা আবার বাসায় ড্রপ করে আবার অফিসে যেত, সামথিং লাইক দ্যাট। আবার টিউশনি করতো, আবার টিউশনি করে আবার বাসায় আসতো। ঠিক আছে। আমার আব্বা যখন ক্লাস 1 গেজেটেড অফিসার, অ্যাকাউন্টস অফিসার, একটা উপজেলার হেড, একটা উপজেলার ওই ডিপার্টমেন্টের হেড আর কি। আহ, তখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন আমার আব্বা ব্যাচ পড়ায়, স্টুডেন্ট পড়ায়, এবং অন্য একজনের বাসায় যে টিউশনি করে, যে কিনা গভর্নমেন্ট চাকরির লেভেলের কথা চিন্তা করলে আব্বার চেয়ে নিচে। ইজ নট দ্যাট ইনসাল্টিং? ইজ নট দ্যাট সামথিং ডিফিকাল্ট ফর ইউর নার্ভ? হোয়াট ডু ইউ থিঙ্ক? অবশ্যই সেটা নার্ভের জন্য ডিফিকাল্ট। কিন্তু মানে উনি ডিফারেন্ট মানুষ, ওনার পার্সোনালিটি ডিফারেন্ট, ওনার ইমোশনাল ইন্টেলিজেন্স ডিফারেন্ট, কিন্তু উনি এটা করতো। যে এইগুলো দেখে আমি বড় হয়েছি। ঠিক আছে। এখন আব্বা এগুলো কেন করতো? অ্যাফোর্ড করার জন্য। ঘুষ না খেলে ওই বেতনে ফ্যামিলি অ্যাফোর্ড করা খুব টাফ। দ্যাটস যখন আমি ক্লাস 9-এ পড়ি, ডু ইউ থিঙ্ক ইটস, মানে এটা 1956 সালে? নো, এটা জাস্ট কয়দিন আগে, 2005 সালের ঘটনা। তখন তো মানে তখন আব্বার বয়স কত হবে? ভালোই, আব্বা এখন হলো 61। তাহলে আপনি এভাবে মাইনাস করলে একটা বয়স পেয়ে যাবেন আর কি। সো ডু ইউ থিঙ্ক দিস ইজ ফান? কোথায় সেই লাইফের ওয়ার্ক লাইফ ব্যালেন্স কোথায়? এটা নিয়ে তার কোনো কোশ্চেন ছিল, কথা ছিল? কেন ছিল না?
আপনারও এই লাইফের ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে কোনো কোশ্চেন থাকবে না যদি আপনাকে ওই লেভেলে পুশ করা হয়। যদি ওরকম কোনো সিচুয়েশন আপনি পড়েন যে বাসায় খাবার ম্যানেজ করার জন্য, বাসার মানে মাসের খরচটা ম্যানেজ করার জন্য আপনার 16 ঘন্টা কাজ করতে হতেছে, আপনি করবেন। ইউএসএ তো এরকম মানুষ আমি দেখছি, 3টা চাকরি করে, 2টা চাকরি করে, একটা চাকরি পরে সে আরেকটা চাকরি করে অ্যাফোর্ড করার জন্য। আমি এরকম মানুষের সাথে কথা বলছি, মিট করছি। দে ডোন্ট সে লাইক দিস শিট, যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এগুলো সব এই লুতুর পুতুর কথা কিন্তু ফেসবুকে পাওয়া যায়, সো বি কেয়ারফুল যে কিভাবে আপনি দুনিয়াটাকে দেখেন, কিভাবে আপনি জীবনটাকে দেখেন। দিস ইজ ইম্পর্টেন্ট। যদি আপনি এভাবে চিন্তা করেন যে ও মাই গড, আমি যদি কাজই করি, আমার কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাই, দেন ইউল বি স্যাড। আর আপনি যদি এভাবে চিন্তা করেন যে দেখো আলহামদুলিল্লাহ, আমার একটা চাকরি করি, একটা কাজই করি, এবং আই হ্যাভ এনাফ, আমার কোনো, আমার যা খুশি আমি তা কিনতে পারি, যা যেটা দরকার আমি সেটা কিনতে পারি। এ- এটা যে কত বড় লাক্সারি, আপনি মানে দুইটা জিনিস যদি লাইফে মানে এক্সপিরিয়েন্স না করেন, তাহলে এটা কোন ধরনের লাক্সারি বা এটা কোন ধরনের ফ্লেক্সিবিলিটি বুঝবেন না। আর তখনই আর কি ওই ধরনের ঢঙের কথাগুলো আসবে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এটা হলো একটা ওই ওরকম কুত্তা বিলের ভালোবাসার মতন একটা স্ক্রুড আপ শিট। আর ফেসবুকে আমি এগুলো কেন বলি, কারণ ফেসবুকে আমরা একটা স্ক্রুড আপ ওয়ার্ল্ড দেখতে পাই, একটা বায়াসড একটা স্যাম্পল দেখতে পাই, একটা ডিফারেন্ট একটা সাইড দেখতে পাই, আর বিশাল বড় একটা সাইড আমরা দেখতে পাই না। আমরা যেমন ঈদ, ঈদ আসবে সামনে, ঈদের ব্যাপারে কিছু কথা বলি। ঈদে আমার একটা জিনিস দেখতে খুবই ভালো লাগে যে সবাই খুব হ্যাপি, মানুষ খুব হ্যাপি, ফ্যামিলি ছবি দিতেছে, হ্যান দিতেছে, ত্যান দিতেছে। বাট ডোন্ট থিঙ্ক দ্যাট তাদের বাসায় ঝগড়া লাগে নাই। ঠিক আছে? যদি যদি এরকম চিন্তা করেন যে হ্যাঁ দেখো কত সুন্দর ওরা ঈদটা কত ভাবে করতেছে, আর আমরা বাসার মধ্যে কি একটা অশান্তি লেগে আছে, মানে এরকম না কিন্তু আসলে ব্যাপারটা, রাইট? দেখেন আজকে যারা ইউএসএ তে আছেন, একটা সময় যখন বাংলাদেশের পুরো ফ্যামিলি একসাথে ঈদ করছেন, তখন আপনি ইরিটেটেড ছিলেন যে শালা প্রতিটা ঈদে একটা মানে একটা গ্যাঞ্জাম লাগিয়ে থাকে বাসার মধ্যে, তাই না? তো এখন কিন্তু আপনি আবার সেই ঈদটাকে মিস করতেছেন। তো এটা মানে খুবই মানে অন্যরকম একটা জিনিস, যে আগের যে লাইফ নিয়ে আমি কমপ্লেন করতাম, এখন আমি অবশ্যই আগের লাইফটাকে চিন্তা করি যে না, সেই লাইফটা কত সুন্দর ছিল। তো ঠিক এই জিনিসটা বর্তমান লাইফ নিয়ে হতে পারে। সো লেটস এনজয় দ্য মোমেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি, অ্যান্টোমাইক্রোবিয়াল থেরাপি নিয়ে এক কথায় শেষ করা ছাড়া আমার আসলে কিছু করার নেই, এটা অনেক বড় টপিক। কি কি জিনিস বলবো? প্রথম কথা হলো ক্লাসের ক্লাসিফিকেশনটা কি, কিভাবে ক্লাসিফাই করা হচ্ছে। কে কে সেল ওয়ালে কাজ করতেছে, কে কে প্রোটিন সিনথেসিস কি ইনহিবিট করতেছে, কে কে মেমব্রেন ইন্টিগ্রিটি নষ্ট করতেছে। ঠিক আছে? সো সেল ওয়াল, সেল মেমব্রেন, প্রোটিন সিনথেসিস, এই জিনিসগুলো কে কোথায় কাজ করতেছে, লোকেশনটা, এই স্ট্রাকচার দেখে লোকেশন গুলো বোঝার চেষ্টা করবেন। ওকে? প্রোটিন সিনথেসিসকে যখন এফেক্ট করতেছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, রাইবোসোমের 30S কে টার্গেট করতেছে কে কে, 50S কে টার্গেট করতেছে কে কে। এটা মেকানিজমের জন্য ইম্পর্টেন্ট। যদি সেটা না বুঝেন, অন্তত প্রোটিন সিনথেসিস কে এফেক্ট করতেছে কে কে প্লিজ। অ্যামিনোগ্লাইকোসাইড গুলোর মধ্যে কারা, ম্যাক্রোলাইডের মধ্যে কারা, একটু জাস্ট গ্রুপগুলো অন্তত পড়েন। এখন আসি পেনিসিলিন। এভাবে পড়ার পরে আবার চলে আসবেন পেনিসিলিনটা যখন পড়বেন, ঠান্ডা মাথায় কি কি পেনিসিলিনটা একটু ডিটেলস পড়তে হবে, মেকানিজমটা থেকে আবার একটু ফোকাস করবেন। তার ব্রড স্পেকট্রামলি তার মেকানিজম মানে কি বলে, মানে কোন গ্রুপে পড়ে, সেল মানে একটা ব্যাকটেরিয়ার কোন স্ট্রাকচারকে সে এফেক্ট করতেছে সেটা পড়বেন। অ্যাভেলেবল ফরম্যাট গুলো সবগুলো অ্যান্টিবায়োটিকে পড়তে হবে না, কিন্তু পেনিসিলিনের ক্ষেত্রে পড়া উচিত। পেনিসিলিন জিটা আইভি ফর্মে দেওয়া যায়, আইএম ফর্মে দেওয়া যায়। পেনিসিলিন ভিটা ওরাল, প্রোটোটাইপ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে? এখন ক্লিনিক্যাল ইউজের মধ্যে যখন আসবো, একটু অ্যাগেন এই পড়াগুলো একদিন দুই দিন আপনার মধ্যে থাকবে না। প্রথম দিন পড়বেন, থাকবে না। দুই না মানে মাসের পর মাস পড়বেন, মনে হবে যেন আমি ইউজ করতে পারতেছি না। ঠিক আছে? যেটা পড়ার সিস্টেম সেটা হলো খেয়াল করবেন যে কোন অর্গানিজম ইউজ করা যায়, গ্রাম পজিটিভ অর্গানিজম। সো এখন আস্তে আস্তে মেসটা হওয়া শুরু করবে। প্রথমে আপনি পড়ছেন গ্রাম পজিটিভ অর্গানিজম, তারা কি ডিজিজ করে, এখন আপনি পড়বেন ট্রিটমেন্ট। আর রিয়েল লাইফে ডিল করবেন প্রেজেন্টেশন, ট্রিটমেন্ট। মাঝখান থেকে নাই, তাহলে মাঝখান থেকে ডট কানেক্ট করতে হবে। এই প্রেজেন্টেশন মোস্ট লাইকলি এই এরিয়াতে ইনফেকশন, মোস্ট কমন অর্গানিজম এইটা, সেই অর্গানিজমের ক্যারেক্টার যদি হয় গ্রাম পজিটিভ, চলো যায়া তারে এখন পেনিসিলিন দেই। ব্যাপারটা এইভাবে এইভাবে আগাবে। ঠিক আছে? তাহলে মোস্টলি গ্রাম পজিটিভ অর্গানিজমের জন্য দেওয়া যেতে পারে। গ্রাম নেগেটিভের মধ্যে কারা কারা? আর হলো স্পাইরোচেট। আমি কি করি, সহজ গুলো আগে নেই, স্পাইরোচেট আগে নিয়ে নেবো, সহজ। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা সিফিলিসের ক্ষেত্রে এটা দিতে পারি। সিফিলিসের ক্ষেত্রে পেনিসিলিন দেওয়া যায়, সবাই আমরা জানি। ওকে? সো গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম পজিটিভ ড্রপ, মানে সব গ্রাম পজিটিভ অর্গানিজমের জন্য দেওয়া যাবে। এরপর আমি আবার একটু ব্যাকে যাব যে কি কি ডিজিজ গুলো করে, কোন কোন ডিজিজের ক্ষেত্রে করে। ঠিক আছে?
সমস্যা কি? সমস্যা হলো রেজিস্ট্যান্সের মেকানিজমটা কি সেটা পড়বো, রেজিস্ট্যান্সকে কিভাবে ওভারকাম করা যায় সেটা পড়বো। ওকে, অলরাইট। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করতে পারে কিনা? করতে পারে। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনে যেটা দেখা যাচ্ছে, মেকানিজমে যেটা বোঝাচ্ছে, সে একটা অটো অ্যান্টিবডি ক্রিয়েট করবে আরবিসির এগেনস্টে। দ্যাটস এ পজিটিভ কন্টেস্ট। পেনিসিলিন সেন্সিটিভ, সরি, পেনিসিলিনেস সেন্সিটিভ পেনিসিলিন কারা কারা আছে? যখনই কোনো অ্যান্টিবায়োটিক্স পড়ার সময় দেখবেন যে সেখানে কি আছে, রেজিস্ট্যান্সের মেকানিজম নিয়ে কথা বলছে, রেজিস্ট্যান্স শো করে এরকম কিছু অর্গানিজম নিয়ে কথা বলছে, বলছে, সাথে সাথে ঝাঁপায় পড়বেন না, এটা পড়তে হবে। পেনিসিলিনের সেন্সিটিভ পেনিসিলিনের গুলোর নাম কি? সো এরাও ওয়ান কাইন্ড অফ পেনিসিলিন। তারা কাদের কাদেরকে কভার করে? অ্যাডভার্স ইফেক্টটা মোটামুটি ইম্পর্টেন্ট, মেকানিজম অফ রেজিস্ট্যান্সটা সুপার ইম্পর্টেন্ট। তাহলে অ্যামোক্সিসিলিন এক ধরনের পেনিসিলিন, সেও কিনা বিটা ল্যাকটামেজের সাথে সেন্সিটিভ, তাহলে আমি বিটা ল্যাকটামেজ ইনহিবিটর দিতে পারবো। এরকম পেনিসিলিন রেজিস্ট্যান্ট, পেনিসিলিনেস রেজিস্ট্যান্ট পেনিসিলিন কারা আছে? তার মানে সাউন্ডস লাইক মোর অ্যাডভান্সড, যারা কিনা ইউজুয়ালি রেজিস্ট্যান্স শো করবে না, তাই না? মানে রেজিস্ট্যান্স কে ওভারকাম করতে পারবে, কিন্তু না। এরপরও আছে কি, এরপরও কিছু কিছু অর্গানিজম আছে যারা এদের এগেনস্টে রেজিস্ট্যান্স তৈরি করছে, যেমন মার্সা। তো যখন মার্সা, হোয়াট ডু থিঙ্ক, দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো হসপিটালে, ক্লিনিক্যাল সেটিং এ আমরা পাবো। তাহলে এটা একটা প্রবলেম এবং এটা অনেক ইম্পর্টেন্ট, সো মোস্ট লাইকলি এখান থেকে আপনাকে কোশ্চেন করবে। তাহলে মার্সা, স্টেফিলোকক্কাস অরিয়াস, সে যদি সেন্সিটিভ হয় তাহলে আমরা এটা দিতে পারবো, আর যদি সেটা মার্সা হয়, রেজিস্ট্যান্ট ড্রাগ হয়, তাহলে আমরা এটা দিতে পারবো না। মেকানিজম কি তাদের? এইটার মেকানিজমটা কি? তাহলে এটার মেকানিজম হলো যে দেখেন, পেনিসিলিনেস রেজিস্ট্যান্ট পেনিসিলিন যখন তৈরি করলাম, তার মানে কি বিটা ল্যাকটামেজ ওরকে ভাঙতে পারে না। তাহলে তো সমস্যা সলভ হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে স্টিল হোয়াই দেয়ার ইজ রেজিস্ট্যান্ট, কারণ হলো সে এখন বাইন্ড করতে পারতেছে না, বাইন্ডিং সাইটটাকে আমি অল্টার করে ফেলছি। বুঝতে পারছি? এইভাবে প্রশ্ন আসবে। পিপারসিলিন অ্যান্টিসিডোমোনাল পেনিসিলিন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যাগেন, সিডোমোনাস একটা খুব অ্যাগ্রেসিভ একটা ইনফেকশন, এটাকে ডিটেক্ট করা এবং ট্রিটমেন্ট করাটা লাইফ সেভিং। এই জন্য আপনাকে এটা সম্পর্কে সবকিছু জানতে হবে। তাহলে পিপারসিলিনটা আমরা, সুবিধাটা কি? সেটা হলো অ্যান্টিসিডোমোনাল অ্যাক্টিভিটি আছে এটার, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হতে পারে। সেফালোস্পোরিনের মধ্যে চলে আসবো। সেফালোস্পোরিন অ্যাগেন বিটা ল্যাকটাম ড্রাগ, ইনহিবিট করতেছে সেল ওয়াল সিনথেসিস। তার মানে সিমিলারিটিস আছে কার কার সাথে? কোথায় কোথায় আমি ইউজ করতে পারবো, কি কি জেনারেশন আছে? অ্যাগেন, যে জিনিসটা কঠিন মনে হয় সেটা হলো কোনটা কোন জেনারেশনের। অ্যাগেন, যতটুক কভার করতে পারেন, যতটুক পড়তে পারেন পড়েন ভাই, না পারলে কোনো সমস্যা নাই। মেকানিজম অফ রেজিস্ট্যান্সটা অন্তত পড়েন। বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কারা আছে? এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর গুলোর নাম জানা, যে এরা এরা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। কার্বাপিনামের মধ্যে কি কি গ্রুপ আছে? কার্বাপিনামের মেকানিজম অফ রেজিস্ট্যান্স কি? কোন অর্গানিজম গুলো কার্বাপিনাম এটার এগেনস্টে রেজিস্ট্যান্স অলরেডি ডেভেলপ করছে, এবং সে কাদেরকে কাদেরকে কভার করতে পারে? ভ্যাঙ্কোমাইসিন থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসবে, সেটা হলো ভ্যাঙ্কোমাইসিনের সাথে একটা রেডম্যান সিনড্রোম বলতে একটা কথা আছে। সো রেডম্যান সিনড্রোম যদি ডেভেলপ করে, তখন আমি এর কিভাবে ট্রিটমেন্ট করবো? জাস্ট স্লো ইনফিউশন, দ্যাটস ইট। ভ্যাঙ্কোমাইসিনের ইউজফুলনেস নিয়ে অনেক কথা বলবে। সেটা হলো যে বললাম মার্সা, তাহলে মার্সারে তো আমি পেনিসিলিন দিতে পারতেছি না, কি দিব? তাহলে মার্সারকে আমি দিব হলো ভ্যাঙ্কোমাইসিন। ব্যাপারটা এরকম। কোলোস্ট্রিডিয়াম ডিফিসিলিকে আমরা দিতে পারবো পেনিসিলিন, সরি, ভ্যানকোমাইসিন। তাহলে ভ্যানকোমাইসিনের স্পেসিফিক ইউজটা কোথায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এক হলো মার্সা, পরীক্ষা সবচেয়ে বেশি আসবে মার্সাতে দিতে পারবেন, আর হলো কোলোস্ট্রিডিয়াম ডিফিসিলিতে দিতে পারবেন। পরীক্ষায় দুইটা দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করবে। মেকানিজম অ্যাকশন জিজ্ঞেস করবে, ওর মেকানিজম অ্যাকশনটা একটু ডিফারেন্ট, বাইন্ডিং সাইডটা একটু ডিফারেন্ট, একটু বোঝার চেষ্টা করব। যে বিটা ল্যাকটামেসের প্রতি সাসেপ্টেবল না, এই ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। যখন আমরা এটার অ্যাডভার্স ইফেক্ট পড়বো, তখন অফকোর্স নেফ্রোটক্সিসিটি, অটোটক্সিসিটি, থ্রম্বোফ্লেবাইটিস এগুলো করতে পারে, এটা বুঝবো। কিন্তু ডিফিউজ ফ্লাশিংটা ওরা পছন্দ করে। এই ডিফিউজ ফ্লাশিংটা আপনাকে জিজ্ঞেস করে, এটার অপর নাম হলো রেডম্যান সিনড্রোম। কি করতে হবে? স্লোলি ইনফিউজ করতে হবে। মেকানিজম অফ রেজিস্ট্যান্স, এন্টেরোকক্কাস যদি ডেভেলপ করে, তার মেকানিজমটা হলো এটা, মডিফিকেশন অফ দ্য বাইন্ডিং সাইট। অ্যাগেইন এন্ড অ্যাগেইন, অ্যাগেইন এন্ড অ্যাগেইন চিন্তা করতে হবে যে বাইন্ডিং সাইটে যদি বাইন্ড করতে না পারে এটাও, তাহলে এটা মেকানিজম অফ রেজিস্ট্যান্স। ডোন্ট কনসিডার ইউর সেলফ, পড়ালেখা মনে থাকে না, কিছু করি কিছু মনে থাকে না, এটা কঠিন, মনে থাকবে না, কোনো নেগেটিভ অ্যাপ্রোচে যাওয়া যাবে না। চিন্তা করবেন সেন্স মেক করে কিনা, সেন্স মেক করে। মনে থাকবে কিনা? ইনশাল্লাহ মনে থাকবে। বি হোপফুল ভাই। মনে না থাকলেও বলবেন, মনে না থাকলেও বলবেন যে হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ। পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আগাবেন, এবং যখন পড়বেন, একটা গোল, আমি বলে দিছি, একটা গোল, বলেন গোলটা কি? একটা গোল। সেই গোল হলো
সেন্স মেক করে কিনা, ডাজ ইট মেক এনি সেন্স? ইফ ইউ থিঙ্ক মানে ইট ডাজ মেক সেন্স, দেন জাস্ট মুভ ফরওয়ার্ড, আগাইতে থাকেন। 30th ইনহিবিটর কারা, 50th ইনহিবিটর কারা, আই নো এটা আপনাদের জন্য মনে রাখাটা একটু কঠিন, যদি সম্ভব হয় মনে রাখেন, যদি সম্ভব না হয় কি করবো, কিছু তো বলার নেই। অ্যামাইনো গ্লাইকোসাইড কারা, পরীক্ষা যেটা সমস্যা হবে অ্যামাইনো গ্লাইকোসাইড গুলো নামই মনে থাকবে না, যে জেন্টামাইসিন, নিওমাইসিন, অ্যামিকেসিন, টোব্রামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলোকে অ্যামাইনো গ্লাইকোসাইড বলা হয়। তারপরে করা কি এরা ব্যাকটেরিসিডাল কিনা, তারপরে এটা ইরিভার্সিবলি বাইন্ড, মানে কিভাবে বন্ধ করতেছে, ট্রান্সলোকেশন বন্ধ করতেছে, এত ডিটেলস লাগবে না, জাস্ট কি বলে মানে প্রোটিন সিনথেসিস বন্ধ করতেছে একটু মনে রাখেন তাও হবে। অ্যামিনো গ্লাইকোসাইডটা ইউজ করা যাবে গ্রাম নেগেটিভ রডের এগেনস্টে, ঠিক আছে? গ্রাম নেগেটিভ রডের এগেনস্টে, তা গ্রাম নেগেটিভ রড আমরা কখন কখন দিয়ে ইনফেকশন পাবো? আপনারা যখন পড়তে যাবেন তখন এগুলো চিন্তা হবে, যে আপনি যখন পড়বেন তখন আমি বলতেছি গ্রাম নেগেটিভ রড, ও মাই গড, তাহলে গ্রাম নেগেটিভ রড দিয়ে আমার কি কি ইনফেকশন হয়, কোন কোন সিনারিওতে আমি গ্রাম নেগেটিভ রড ইউজ করতে পারবো? মনে থাকবে না, মনে আসবে না, পড়ার সময় রিভিশন দেওয়ার সময় কি করবেন? তাহলে অ্যামাইনো গ্লাইকোসাইডের মেইন ইউজ তো বলতেছে এটা গ্রাম নেগেটিভ রড। এইখানে একটু ছোট্ট করে নোট নিয়ে রাখবেন, অর্থাৎ এই বইয়েরই অন্য একটা ইনফরমেশন এখানে নিয়ে রাখবেন, যেটা আপনি একসাথে কম্পেয়ার করতে পারবেন। ও আচ্ছা, তাহলে ইনফেকশন এটা দেওয়া যাবে, ইনফেকশন এটা দেওয়া যাবে, ইনফেকশন এটা দেওয়া যাবে। অ্যাডভার্স ইফেক্ট গুলো হলো নেফ্রোটক্সিসিটি, ও তাহলে যার ক্রিয়েটিনিন হাই তাহলে এটা, তার এটা দেওয়া যাবে না। ও তাহলে একই সাথে ইউটিআই এবং নেফ্রোটক্সিসিটি আছে, মানে ক্রিয়েটিনিন হাই দেওয়া যাবে না। নিউরোমাস্কুলার ব্লকেট করতে পারে, তাহলে যার মায়াস্থেনিয়া গ্রাভিস আছে তাহলে এটা দেওয়া যাবে না, তার মায়াস্থেনিয়া গ্রাভিস সিমটম ইমপ্রুভ, মানে সরি ইনক্রিজ হতে পারে। একটা অটোটক্সিসিটি হতে পারে, স্পেশালি যে কিনা হার্ট ফেলিউর পেশেন্ট অথবা হাইপারটেনসিভ পেশেন্ট, লুপ ডায়াবেটিস নিচ্ছে, তার ক্ষেত্রে দেওয়া যাবে না। প্রেগনেন্ট লেডি, ও প্রেগনেন্ট লেডিকে দেওয়া যাবে না, প্রেগনেন্ট লেডি একই সাথে তার ক্ষেত্রে গ্রাম নেগেটিভ রড দিয়ে ইউটিআই, তাকেও এটা দেওয়া যাবে না, কারণ টেস্টোস্টেরোনিজেনোসিটি। সাথে একটা নিজে নিজে একটা কিউরিয়াস কোশ্চেন জেনারেট করবেন, তাহলে তার ক্ষেত্রে আমি দিবটা কি? দিস ইজ কল্ড ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি। এবং আপনার ব্রেনটা এভাবে কখন ফাংশন করবে? when you don't have any hate, any regrets, মনে থাকবে? কোনো হেট থাকা যাবে না, কোনো রিগ্রেট থাকা যাবে না, তখন আপনার ব্রেন এভাবে ফাংশন করবে। এবং একটা কোয়ালিটি যেটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি, কমন সেন্স, একটা জেনারেল কোশ্চেন তো মাথায় অ্যারাইজ করতেই পারে, রাইট? তো জেনারেল কোশ্চেনটা যদি অ্যারাইজ করে, সেটার অ্যান্সার যদি আপনি খুঁজেন, তাহলে আপনি আপনার ব্রেনের এই কিউরিওসিটি গুলোকে ফিট করে করে যদি সামনে আগান, দেখবেন আপনার মেমোরি এবং রিটেনশন অনেক ইমপ্রুভ হবে এবং আপনি একজন বেটার ডক্টর হবেন। মেকানিজম অফ রেজিস্ট্যান্স জিনিসটা কি? আচ্ছা, তাহলে ওর ওর তাহলে মেকানিজম অফ রেজিস্ট্যান্সটা কিভাবে হবে? ঠিক আছে, আমি ড্রাগটা কিনে অ্যাক্টিভেট করে দিব, ও তুই আমার প্রোটিন সিনথেসিসকে এফেক্ট করবি, আয় তোরে আমি খাইয়ে দিই। কি কি ভাবে? তার কেমিক্যাল অল্টারেশন, অ্যাসিটাইল গ্রুপ যুক্ত করে দেওয়া, ফসফোরাইলেশন করে দেওয়া, অ্যাডিনাইলেশন করে দেওয়া। মেক সেন্স? টেট্রাসাইক্লিন কারা কারা আছে? তো টেট্রাসাইক্লিনের সাথে দেখা যাচ্ছে আমাদের সাফিক্স সাফিক্সের সাথে মিল আছে। টেট্রাসাইক্লিন কিভাবে অ্যাকশন করে, তার মেকানিজম অ্যাকশনটা কি কি? টেট্রাসাইক্লিনকে কার সাথে ইনটেক করলে করলে আমার অ্যাবজর্পশন কমে যাবে, একটু বোঝার চেষ্টা করা। ক্লিনিক্যাল ইউজ বরেলিয়া বাগডোফেরি নিয়ে জিজ্ঞেস করবে, বরেলিয়া বাগডোফেরি যেন কি ডিজিজ করে ভুলে গেছি, যান যায় দেখেন। নিউমোনিয়া যেন কি ডিজিজ করে, আচ্ছা এই নিউমোনিয়ার সাথে অ্যাকচুয়াল নিউমোনিয়ার জন্য পার্থক্য কি, এটা ওয়াকিং নিউমোনিয়া কেন বলে, যান গো ফরওয়ার্ড এবং দেখে আসেন, আবার দেখেন। রিকেটসের জন্য কিভাবে ডিজিজ নিয়ে প্রেজেন্ট করবে, ক্লামাইডের জন্য কিভাবে প্রেজেন্ট করবে। ডক্সিসাইক্লিন অলসো এফেক্টিভ এগেইনস্ট কমিউনিটি অ্যাকোয়ার্ড মার্সা। সেই কমিউনিটি অ্যাকোয়ার্ড মার্সা নাকি হসপিটাল অ্যাকোয়ার্ড মার্সা, আপনাকে পরীক্ষায় সাধারণত জিজ্ঞেস করবে হসপিটাল অ্যাকোয়ার্ড মার্সা, অ্যাগেন কমিউনিটি অ্যাকোয়ার্ড মার্সা জিজ্ঞেস করতে পারে, খুবই খুবই রেয়ার। অ্যাডভার্স ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হলো, এটার অ্যাডভার্স ইফেক্টের মধ্যে অনেক কিছু আছে, জিআই ডিস্ট্রেস তো অ্যাগেন এগুলো পড়ে লাভ নেই। দুইটা জিনিস আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে, ফটোসেন্সিটিভিটি, ডিসকালারেশন অফ দ্য টিথ। এই ফটোসেন্সিটিভিটির কথাটা সবাই বড় করে মার্ক করে রাখেন, পরীক্ষায় এসে পড়ছে, মনে থাকবে। ফটোসেন্সিটিভিটি জেনারেলি আমরা প্রেগনেন্সিতে অ্যাভয়েড করতেছি এবং চিলড্রেনদেরকে অ্যাভয়েড করতেছি, কারণ এটা বোনসকে অ্যাফেক্ট করে তাই, বোনসকে এবং টিথকে অ্যাফেক্ট করে তাই। মেকানিজম অফ অ্যাকশন কি? মেকানিজম অ্যাকশন হলো যে তোরে আমি কেমিক্যালি ইনঅ্যাক্টিভ করবো না, কিন্তু তোরে আমি ভিতরে ঢুকতে দিব না, তুই আমার সেলের ভিতরে ঢুকবি, তোরে আমি কিক আউট করে বের করে দিব। জাস্ট এভাবে চিন্তা করেন। এবং এই মেকানিজম রেজিস্ট্যান্সটা সে কিভাবে ডেভেলপ করে? ব্যাকটেরিয়া প্লাজমিড এনকোডেড ট্রান্সপোর্ট পাম্পের মাধ্যমে তারা শেয়ার করে। টাইগ্লিসাইক্লিন হলো টেট্রাসাইক্লিনের অল্টারনেটিভ, এটা এক ধরনের ব্রড স্পেকট্রাম, আর অ্যাডভার্স ইফেক্ট তেমন কিছু নেই, পড়া লাগতেছে না। ক্লোরামফেনিকল না পড়লেও সমস্যা নেই, পড়েন না। ক্লিন্ডামাইসিনের ক্ষেত্রে এটা সিডোমোনাস কোলাইটিসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, ক্লিন্ডামাইসিন অ্যানারোবিকের ক্ষেত্রে ইউজ করতে পারবেন।
শুধুমাত্র এটুকু পড়েন, আর হলো সে পেপটাইড ট্রান্সফার কে ব্লক করতেছে, অর্থাৎ এটা একটা ব্যাকটেরিওস্ট্যাটিক এবং প্রোটিন সিনথেসিস কে এফেক্ট করতেছে, অল্প কয়েকটা ইনফরমেশন পড়েন, এটুকু পড়লেই চলবে। লিনেজোলিডটা একটু বেশি ডিটেলস পড়তে হবে। লিনেজোলিড গ্রাম পজিটিভ স্পেসিস এর এগেনস্টে এফেক্টিভ, এই কথাটা জানা উচিত। এটা একটা অ্যাডভার্স ইফেক্ট হলো মাইলো সাপ্রেশন, নাম্বার ওয়ান। দুই নাম্বার, তাহলে যার ক্ষেত্রে থ্রম্বোসাইটোপেনিয়া আছে তার ক্ষেত্রে আমরা এটা দিব না। যার ক্ষেত্রে অন্য কোনো কারণে প্যানসাইটোপেনিয়া আছে তার ক্ষেত্রে আমরা এগুলো দিব না। পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, জিজ্ঞেস করার সম্ভাবনা কম। সেরোটোনিন সিনড্রোম করবে, জিজ্ঞেস করার সম্ভাবনা অনেক বেশি। মেকানিজম অফ রেজিস্ট্যান্স পয়েন্ট মিট, মেকানিজম অফ রেজিস্ট্যান্স জিজ্ঞেস করার সম্ভাবনা কম। ম্যাক্রোলাইট কারা কারা আছে, ম্যাক্রোলাইট কারা নামই দেখবেন একটা সময় মনে থাকবে না, মানে মাঝে মধ্যে এরকম হবে, ইউ উইল ফিল ইউর সেলফ, ফাইন্ড ইউর সেলফ সো স্টুপিড। কারণ এতদিন আপনারা অন্যান্য সিস্টেম পড়ে মাথাটা এত ইয়া করছেন, মাইক্রোর এই মুখস্থ জিনিসগুলো অনেক ভুলে গেছেন। সো আপনার কাছে যদি এরকম ফিল হয়, ভাইয়া আমি না এটা আলাদা করতে পারি না, আমি এই লজ্জার কথাটা আপনার কাছে কোনোদিন বলি নাই, আমি আমার আশেপাশের কোনো বন্ধু বান্ধব কাউকে আমি বলি নাই, কিন্তু আমি জানি আমার একটা ভীষণ বড় একটা লজ্জার একটা জিনিস আছে, সেটা হলো কোনটা ম্যাক্রোলাইট কোনটা অ্যামাইনোগ্লাইকোসাইড, একটা আমার মনে থাকে না ভাইয়া। কনফেশন কার, আমি আমি জানি এখানে দেখি কয়জন জয়েন করছে, অনেকের কনফেশন বলে দিলাম আমি। ঠিক আছে, সো ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট দ্যাট। বিশ্বাস করেন এটা শুধু আপনি একা না, মানে আমি আমি কাউকে বলবো না যে হাত তুলিয়েন না, শুধু হাত তুলতে বললে অনেকেই হাত তুলবে। 100 জন মানুষকে যদি আমি বলি হাত তোলেন, যে আপনার কি এটা মনে থাকে কোনটা ম্যাক্রোলাইট কোনটা পেনিসিলিন কোনটা এবং কোনটা অ্যামাইনো গ্লাইকোসাইড, ট্রাস্ট মি, ট্রাস্ট মি, অনেক হাত উঠবে। ঠিক আছে, সো এটা আপনি একা না, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। লেটস ওয়ার্ক অন ইট। বারবার এটা নিয়ে পড়তে থাকেন, বারবার 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 পড়েন, এটাই একটা, আর কিচ্ছু না। মুখস্থ করার চেষ্টা করেন, মনে রাখার চেষ্টা করেন, এটাই জাস্ট কিপ ট্রাইং। একটা জিনিসই বলতে পারি, কিপ ট্রাইং। ইউ ইউ জাস্ট কিপ ট্রাইং। আপনার চেষ্টায় কোনো কিছু চেঞ্জ হবে না আল্লাহ না দিলে, এবং আপনি চেষ্টা করলে আল্লাহ দিবে। হয়তোবা দিবে, হয়তোবা দিবে না, এই দুনিয়া না দিলে আরেকবার দিবে। এটা নিয়ে তো স্ট্রেস আউট হওয়ার কোনো কারণ নাই। অনেক সময় আমরা স্ট্রেস আউট হয়ে যাই, শালার আমার হইলো না, ওর হইলো। আমি তো দেখছি ও এরকম পড়ে নাই, আমি যে কি কষ্ট পাইছি বুঝছেন। ওই যে আমি যে মেয়েটার পিছনে ঘুরছি 6 বছর, বলছিলাম আপনারে, এই, আচ্ছা থাক। তা কি হইলো, ওর সাথে ওই যে মানে অন অ্যান্ড অফ কথা হইতো আর কি। তা প্রথমবার ও মেডিকেলে চান্স পেলো না, আমিও মেডিকেলে চান্স পেলাম না। পরের বার কি করলাম, পরের বার আবার আমাদের মধ্যে একটু কথাবার্তা হইতো আর কি, ঠিক আছে। কথাবার্তা হতো যে জাস্ট ফ্রেন্ড হিসেবে, সে তো বলছেই যে জাস্ট ফ্রেন্ড, ওকে। তো অলরাইট ফাইন, বাট স্টিল কথাবার্তা হইতো। কিন্তু মানে আমার তো তার প্রতি একটা সফট কর্নার, এবং আই ওয়ান্টেড টু সাপোর্ট হার ইন অল ওয়ে, অল মিনস কনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করতাম, মোটিভেট করতাম। আমি আমি অলওয়েজ মোটিভেশনে ভালো আর কি, আজেরা মোটিভেশনে। কিন্তু আমার কাছে কখনো ফিল হয় নাই যে দুইজনে আমরা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, যে আই আই নেভার ফিল লাইক সে মানে ভালো প্রিপারেশনের দিক থেকে সে ভালো। ঠিক আছে, ও মাই গড, ইভেনচুয়ালি আমি চান্স পেলাম না, সে ওসমানীতে চান্স পেলো। মানে এমনি হলো, মানে তারে নিয়ে মানে ওই ধরনের একটা রোমান্স রিলেটেড কষ্ট, এর মধ্যে আবার মেডিকেলে চান্স রিলেটেড আর একটা কষ্ট। এবং তার বান্ধবীরা আমার একটা মানে হাইপোথিসিস দিচ্ছে এরকম, যে মাসুম ইউ আর জাস্ট নট গুড এনাফ, ইউ ডোন্ট হ্যাভ এনি ফিউচার, তুমি খারাপ স্টুডেন্ট, তুমি কি করবা না করবা ফালতু ছেলে, মানে নোবডি লাইকস ইউ, ইউ নো, তোমার জাস্ট ইউ শুড ব্যাক অফ। আর ও দেখো কত ব্রাইট স্টুডেন্ট, কত একাডেমিক অ্যাওয়ার্ড, মানে কত ভালো স্টুডেন্ট, অফকোর্স মেডিকেলে চান্স পাবে, জাস্ট ইউ শুড গিভ আপ। তো এইটা আরো প্রেশার বাড়ায় দিছে, ইউ নো। মানে এই হলো আমাদের লাইফ। তা কখনো যেটা করবো না, আজ এটা উল্টো পাল্টা ফালতু জিনিসে মানে অমুকের এটা হলো তমুকের এটা হলো না, আমার কেন হলো না, আমি জানি ওর প্রিপারেশন ভালো না, ওর পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেল, আমার চেয়েও খারাপ ছিল, আমি দেখছি ওর এটা হয়ে গেল। তারপরে কি হলো জানেন, দিলাম প্রাইভেটে পরীক্ষা, আমি প্রাইভেটে, আমাদের সময় প্রথম পরীক্ষা শুরু হয়েছে, পরে যে যেটা করছে এক পরীক্ষার মাধ্যমে আর কি নাম্বার দিয়ে পরে প্রাইভেটে ঢুকানো শুরু করলো। সেই পরীক্ষার মধ্যে আমি খারাপ করে বসে থাকলাম, খারাপ করে বসে থাকলাম, মানে মানে জাস্ট আই ডোন্ট নো, সিরিয়াসলি। সেই ক্ষেত্রেও আমার আরেকটা ব্যাচমেট মেয়ে, ওর পজিশন হলো এত আগে, আর আমার পজিশন হলো ওর চেয়ে এত পিছনে, মানে আমি এত ইনসাল্টেড, এত মানে ডিস্টার্ব ফিল করছি, আমি জানি না, মানে আমি আই ওয়াজ সো অ্যাংরি, মানে পুরো সিস্টেমের প্রতি, আমার প্রতি, সবার প্রতি, মানে আই ওয়াজ জাস্ট সো অ্যাংরি। আমি আমি এরকম একটা পয়েন্টে চলে গেছিলাম, লাইক হোয়াই, মানে কি হইতেছে, মানে কেন, মানে আমার দোষটা কোথায়। মানে এট সাম পয়েন্ট আমি আমি আমার ওই লাইফে আমি আল্লাহর প্রতি অ্যাংরি হয়ে গেছিলাম। ঠিক আছে, এরকম মানে
সিরিয়াসলি এটা হওয়া উচিত না, আল্লাহ মাফ করুক আমাকে, আমি খুবই অ্যাংরি হয়েছিলাম। কিন্তু ইফ আই লুক ব্যাকওয়ার্ড, আমি যদি এখন পিছনের দিকে তাকাই, আহ সবগুলো পেইন, সবগুলো যন্ত্রণা, সবগুলো কষ্ট, সবগুলো ডিসঅ্যাপয়েন্টমেন্ট যদি আমার মধ্যে না আসতো, এই ফ্লেয়ার, এই আগুন আমার ভিতরে জ্বলতো না, সিরিয়াসলি জ্বলতো না। ঠিক আছে, অলদো আমি খুব মেম শেয়ার করি, অলদো আমি এটা সেটা, বাট আই এম ভেরি ভেরি রিজিড অ্যাবাউট মাই গোল। এটা কিন্তু আপনারা বুঝতে পারেন, বা জানি না বুঝতে পারেন কিনা, বা মানে যাই করছি, যে অ্যাক্টিভিটি করছি মেডিকেলে থাকতে, মেডিকেলের পরে, এই অতটুকু পেইন না পেলে না, এই আমি তো তাও সবগুলো পেইন শেয়ার করি নাই। মফস্বল একটা কলেজ থেকে আসার কারণে কি পরিমাণ বুলিং করতে পারে মানুষ, আহ তারপরে পার্টিকুলার কিছু মানে স্কুল অথবা কলেজের স্টুডেন্টরা যে তাদের একটা রেসিজম কাজ করে, আই মিন, কাম অন গাইস, এগুলো কিন্তু মানে এই পার্টিকুলার পেইন গুলো দরকার ছিল। ঠিক আছে, এখন মনে হয়। কিন্তু অ্যাট সাম পয়েন্ট আমি আল্লাহর এগেনস্টে কমপ্লেন করতাম যে লাইক, আল্লাহ হোয়াই মি, লাইক হোয়াটস মাই ফল্ট, আমার কি অপরাধ, আমি তো চেষ্টা করতেছি, হইতেছে না। মানে এরকম এরকম ফিল হয়েছে একটা সময় যে কিছুতেই কিছু হচ্ছে না, এবং আমি আমার আব্বা আম্মারও কনভিন্স করতে পারতেছি না যে আই এম ট্রাইং এনাফ, আই ট্রাইড এনাফ, আমি এটা কনভিন্স করতে পারি নাই। ঠিক আছে, সো অ্যাগেন, হোয়াট এভার, যদি আপনারা এরকম কেউ হয়ে থাকেন যে পেইন ফিল করতেছেন, ইউ আর গোয়িং থ্রু সাম পেইন, বিশ্বাস করেন, পেইনের মধ্যে দিয়ে গেলে একটা সেটা সুবিধা, অনেক বুল ক্র্যাপ নিয়ে আপনি আর কোনোদিন অরিড হবেন না। বুঝছেন? দেখেন, খেয়াল করে, যারা অলরেডি অনেক পেইন টেন পাইছেন, আপনি এখন ফেসবুকে স্টোরি দিলেন নাকি দিলেন না, পোস্ট দিলেন নাকি দিলেন না, কেউ লাইক দিল নাকি দিল না, কমেন্ট করলো নাকি করলো না, এই ধরনের সিচুয়েশন থেকে গ্রাজুয়েট হয়ে গেছেন না? ডু ইউ কেয়ার অ্যাবাউট দোজ শিট? আপনি ওগুলো নিয়ে এখন কেয়ার করেন না কেন জানেন? বিকজ ইউ হ্যাভ গন থ্রু সো মাচ পেইন। আমরা যখন এরকম বিভিন্ন পেইনের মধ্যে দিয়ে যাই, তখন আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বিউটিফুল থিং হ্যাপেন্স ইন আওয়ার লাইফ, আমাদের তখন অনেক ছোট ছোট ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা আর মাথা ঘামাই না। এটা এক ধরনের গ্রাজুয়েশন, এটা এক ধরনের অপরচুনিটি, এটা এক ধরনের ম্যাচুরেশন, এবং এটা উইদাউট পেইন ইটস ইম্পসিবল টু গেইন। তখন আমরা আমাদের ফোকাসটা বেড়ে যায়, তখন আমাদের লাইফের পারপাসটা চেঞ্জ হয়ে যায়। মানে এটা খুবই ইম্পর্টেন্ট এটা হওয়াটা। ঠিক আছে, নাও ইউ ডোন্ট কেয়ার, লাইক সালমান মুক্তাদির কারে বিয়ে করলো, কেন বিয়ে করলো, লাইক ইউ ডোন্ট কেয়ার, মানে কাম অন, মানে এটা আপনার কাছে সো সিলি মনে হয়। ডু ইউ নো ওয়াই? বিকজ ইউ হ্যাভ গন থ্রু সো মাচ পেইন। এই জন্য, যদি আপনি পেইনের মধ্যে দিয়ে না যেতেন, তাহলে সালমান মুক্তাদির কারে বিয়ে করলো এটা নিয়েও আপনার একটা সমস্যা থাকতো। ঠিক আছে, সো লেটস এমব্রেস আওয়ার পেইন। আমরা যে যতটুকু কষ্টের মধ্যে দিয়ে আসি বা কষ্ট এক্সপিরিয়েন্স করছি, এটার অনেক ভালো জিনিস আছে, এটা আপনার একটা সিলি মানুষ থেকে বেটার মানুষ বানাইছে। ঠিক আছে, পেইন ছাড়া এটা সম্ভব না। ম্যাক্রোলাইটস এর মধ্যে চলে আসি এখন। তাহলে ম্যাক্রোলাইটস, অ্যাজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, অ্যাগেন ম্যাক্রোলাইটস এর নামই ভুলে ভুলে যাবেন। কোথায় ইউজ করা হয় ম্যাক্রোলাইট থেকে, আপনাকে সবচেয়ে বেশি যেটা জিজ্ঞেস করবে, সবচেয়ে বেশি জিজ্ঞেস করবে কি, সেটা জিজ্ঞেস, সেটা বলে দিই আপনাকে। স্ট্রেপ্টোককাল ইনফেকশনে ম্যাক্রোলাইট কখন দিবেন, কখন দেন নাই, এইগুলো আপনি পারবেন না, সমস্যা নাই, বিপদে পড়বেন না। কিন্তু অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার মধ্যে আপনি ম্যাক্রোলাইট দেন নাই, ক্লামাইডিয়ার মধ্যে ম্যাক্রোলাইট দেন নাই, লিজিওনেলার মধ্যে ম্যাক্রোলাইট দেন নাই, দেন ইউ উইল বি ইন ট্রাবল। এই কয়টা জিনিস জন্য মনে থাকে, ডিজিজ গুলোতে একটু ফোকাস করি। মাইকোপ্লাজমা, ক্লামাইডিয়া, লিজিওনেলা, পার্টোসিস, ইয়েস নো। ম্যাক্রোলাইট যখন দিব আমরা হসপিটাল সেটিং এ, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রলংড কিউটি ইন্টারভাল। তখন আমাদেরকে কিউটি প্রলঙ্গেশন হচ্ছে কিনা এটা চেক করতে হয়, ইকেজি করতে হয়, কারণ অনেকের কনজেনিটাল কিউটি প্রলঙ্গেশন থাকে। এটার সাথে আদার P450 সাথে কিভাবে তার ইন্টারাকশন একটু দেখা উচিত। একই সাথে যখন আপনি একজনকে ইনফেকশন নিউমোনিয়া ট্রিটমেন্ট করবেন, এবং একই সাথে ওই পেশেন্ট যখন থিওফাইলিন নিবে সিওপিডির জন্য, অথবা তার কোএক্সিস্টেন্ট আরেকটা ডিজিজ আছে সেটার জন্য সে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট নিচ্ছে, বি কেয়ারফুল। ওকে, সমস্যা হতে পারে। মেকানিজম অফ রেজিস্ট্যান্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু এটা কোন ধরনের মেকানিজম, সেটা হলো বাইন্ডিং সাইট। ওয়েল, পড়ার শেষে আমরা যেটা করব, একসাথে বসবো, বসার পরে সবগুলো মেকানিজম অফ রেজিস্ট্যান্সের একটা লিস্ট তৈরি করবো, যে কিভাবে কিভাবে মেকানিজম অফ রেজিস্ট্যান্ট হতে পারে। পলিমাইক্সিন গুলোর নাম কি, পলিমাইক্সিনের মেকানিজম অ্যাকশন কি, কাদের এগেনস্টে দেওয়া হয়, না পড়লেও চলবে। সালফোনামাইডের মেকানিজম অ্যাকশন কি, কাদের এগেনস্টে দেওয়া হয়। ঠিক আছে, এবং তার অ্যাডভার্স ইফেক্ট হলো হাইপার সেন্সিটিভিটি ড্রাগ, এটা হলো একটা কি বলে, এটা একটা সালফা ড্রাগ। আর এটা হেমোলাইসিস করবে কাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে G6PD ডেফিসিয়েন্সি আছে। নেফ্রোটক্সিসিটি করবে কোন ধরনের, টিউবো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস।
ফটোসেন্সিটিভিটি করতে পারে। এখন পরীক্ষা যদি ফটোসেন্সিটিভিটি নিয়ে কোনো কোশ্চেন আসে, মোস্ট লাইকলি আপনাকে সালফোনামাইড নিয়ে জিজ্ঞেস করবে না, টেট্রাসাইক্লিন নিয়ে জিজ্ঞেস করবে। আহ দেখছেন অনেক কিছু, টিচারকে ট্রাস্ট না করে আগাইতে পারবেন না, কিন্তু আগে বলে রাখলাম। ড্যাপসন, তো ড্যাপসন, হ্যাঁ, ড্যাপসন থেকে একটা জিনিস পড়ি, সেটা হলো G6PD ডেফিসিয়েন্সির ক্ষেত্রে হেমোলাইসিস, মিথিমোগ্লোবিনেমিয়া, এই দুইটা পড়েন। টাইমিথোপ্রিমের মেকানিজম অ্যাকশনটা কি সেটা পড়ি, সেটা হলো কম্বিনেশন অফ সালফোনামাইডের সাথে দেওয়া হবে, কাদের ক্ষেত্রে, ইউটিআই ট্রিটমেন্টের ক্ষেত্রে দেওয়া হবে, কোন কোন অর্গানিজমের ক্ষেত্রে। আর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হলো হাইপার ক্যালেমিয়া, এটা পরীক্ষা চলে আসছে, মেকানিজমটা দেখবেন কেন। ফ্লুরোকুইনোনল, অ্যাগেন আমি জানি ভাই, আমার মনে থাকে না কোনটা সেফালোস্পোরিন আর কোনটা ফ্লুরোকুইনোনল। ঠিক আছে, কোনো সমস্যা নাই, জাস্ট ফরগিভ ইউরসেলফ, ওকে, কোনো সমস্যা নাই, জাস্ট রিমেম্বার দিস, যে আপনার কিন্তু এটা মনে থাকে না, দেন ইউ উইল বি হাম্বল। যদি আপনার অ্যান্টিবায়োটিকে সবকিছু মনে থাকতো তাহলে তো আপনি অ্যারোগেন্ট হয়ে যেতেন। যখনই আর কি নিজেরে বেশি পণ্ডিত মনে হবে, বড় মনে হবে, জাস্ট জাস্ট মনে করবেন যে আপনার কিন্তু এগুলো মনে থাকে না, দেন বিকাম হাম্বল। এবং মেডিকেল এগুলো আনকমন কিছু না। চলে আসি মেকানিজম গুলো বোঝার চেষ্টা করবো। টপোয়াইসোমারেজ ইনহিবিটরস ক্লিনিক্যালি ইউজ হলো গ্রাম নেগেটিভ রড ইউরিনারি জিআই ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে। সামনে গাই, মেকানিজম অফ রেজিস্ট্যান্স সাধারণত এখান থেকে আসে না। ড্যাপ্টোমাইসিন কিন্তু আসতে পারে, যেহেতু এটা কমন একটা প্যাটার্ন। ড্যাপ্টোমাইসিনের অ্যাডভার্স ইফেক্ট আসতে পারে, ড্যাপ্টোমাইসিন কোথায় ইউজ করি সেটা বলবো। ইন জেনারেল এটা লো টু মডারেট। ম্যাক্রো সরি মেট্রোনিডাজল কাদের ক্ষেত্রে দেওয়া হয়, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইউজুয়ালি দুইটা জিনিস আসবে, আহ, সরাসরি ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে, যেমন এন্টামোইবার সরাসরি ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে, জিআরডিআর সরাসরি ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে, ট্রাইকোমোনাস এর সরাসরি আপনাকে ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে, গার্ডেনালা ভ্যাজিনালিস এর সরাসরি ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে, অ্যানারোবিক ইনফেকশনের সরাসরি ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে। ঠিক আছে, সো ম্যাক্রোলাইডটা এইভাবে পরীক্ষা আসবে। ম্যাক্রোলাইটের একটা অ্যাডভার্স ইফেক্ট হলো ডাইসালফিরাম লাইক রিয়াকশন। ডাইসালফিরাম রিয়াকশনটা কি, গুগল করে দেখে নেবেন, যারা জানেন না, যারা জানেন তো জানেনই। এটা হলো অ্যালকোহলের সাথে, যারা কিনা অ্যালকোহল খায় তাদের ক্ষেত্রে এই সিমটম গুলো আসবে। তারপরে কথা চলে আসি অ্যান্টি টিউবারকুলার ড্রাগের ক্ষেত্রে অনলি মেকানিজম অফ অ্যাকশন। আর হলো কার ক্ষেত্রে হেপাটিক ড্যামেজ হতে পারে, এবং শুরু করার আগে ওই জন্য আমরা হেপাটোটক্সিসিটি আছে নাকি সেটা দেখার চেষ্টা করবো। আইসোনেজেরটাতে বেশি ফোকাস করবেন, ঠিক আছে। আর এখানে আমরা করব ভিটামিন B6 এর সাথে, কারণ সে ভিটামিন B6 ডেফিসিয়েন্সি করে ফেলতে পারে, এই জন্য আমি সাথে তাকে ভিটামিন B6 দিব। এটুকু পড়লে মোর দেন এনাফ। আরেকটা জিনিস করেন, সেটা হলো অপটিক নিউরোপ্যাথি করে কে, অ্যান্টি টিউবারকুলার ড্রাগের মধ্যে অপটিক নিউরোপ্যাথি করে কে, এটা পড়বো। ওকে, সিএনএস টক্সিসিটি করে কে, হেপাটোটক্সিসিটি করে কে, ভিটামিন B6 ডেফিসিয়েন্সি করে কে, অপটিক নিউরোপ্যাথি করে কে, হাইপার ইউরেসিমিয়া অ্যাগ্রাভেট করতে পারে কে। এই কোশ্চেন গুলো এইভাবে ফোকাস করতে হবে, এবং এই যে সেন্টেন্স গুলা, কোশ্চেন বলি অ্যান্সার কি, কোশ্চেন বলি অ্যান্সার কি, এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন পড়া ছাড়া কিছু করার নেই। আর এই যে এখানে আছে সবগুলো মেকানিজম অ্যাকশন একসাথে দেওয়া আছে, মেকানিজম অ্যাকশনও পরীক্ষা আসবে। অ্যান্টি অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল থেরাপি, অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল, ওই যে যে কথাটা বলছিলাম যে প্রোফাইল্যাক্সিস এর জন্য কি ট্রিটমেন্ট, কি টুকুর চুকুর মোটামুটি ইম্পর্টেন্ট। অ্যান্টি মাইক্রোবিয়াল প্রোফাইল্যাক্সিস, এই টেবিলটা ইম্পর্টেন্ট। অ্যান্টি মাইক্রোবিয়াল প্রোফাইল্যাক্সিস, এক্সপোজার টু দ্য মেনিনজিয়াল ইনফেকশন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মেনিনজিটাইটিস এর সাথে আপনার এক্সপোজার হয়েছে, এখন আপনাকে প্রোফাইল্যাক্সিস করতে হবে। প্রোফাইল্যাক্সিস এর অপশন তিনটা। সো কার ক্ষেত্রে কোনটাতে প্রোফাইল্যাক্সিস, কখনো কখন প্রোফাইল্যাক্সিস করা যাবে, কোনোটা আমি কমাইতে পারবো না, সরি। প্রোফাইল্যাক্সিস ইন HIV ইনফেকশন, এখান থেকে যদি প্রশ্ন না থাকে টাকা ফেরত। অ্যান্টিফাঙ্গাল থেরাপি গতকালকে অলরেডি বলে ফেলছি, সবগুলোর মেকানিজম অ্যাকশন সবার আগে, কোনোটার ইন্ডিকেশন পড়তে হবে না এক্সেপ্ট ক্রিপ্টোকক্কাস। সবগুলোর মেকানিজম অ্যাকশন, অ্যাডভার্স ইফেক্ট ইয়েস নো। অ্যাডভার্স ইফেক্টে শুধুমাত্র এটা পড়লে চলবে, অ্যাজোলের ক্ষেত্রে অ্যাজোলটা পড়লে চলবে, সবগুলোর অ্যাডভার্স ইফেক্ট পড়তে হবে না, কিন্তু সবগুলোর মেকানিজম অ্যাকশন মাস্ট। এখান থেকে একটা কোশ্চেন চলে আসছে, শিওর থাকেন। তারপরে কথা হলো কিছু অ্যান্টিভাইরাল থেরাপি আছে, মেকানিজম অ্যাকশন, ইন্ডিকেশন। মেকানিজম অ্যাকশন কোন ভাইরাসের ক্ষেত্রে দেওয়া হয়, মেকানিজম অ্যাকশন কোন ভাইরাসের ক্ষেত্রে দেওয়া হয়, বেশি বেশি ফোকাস করব HIV তে কখন কোনটা দেওয়া হয়। আর কি বলে, ইনফ্লুয়েঞ্জাতে কি দেওয়া হয়, HIV না, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস C ভাইরাস,
এই দুটাতে ফোকাস করব। অ্যাসাইক্লোভির, ভ্যালসাইক্লোভির, ফ্যামিক্লোভির এগুলো নিয়ে যখন পড়বো, অ্যাসাইক্লোভির কিভাবে রেনাল টক্সিসিটি করে সেটা পড়ার চেষ্টা করবো। কাদের ক্ষেত্রে অ্যাসাইক্লোভির দিচ্ছি? ক্রিস্টাল ইনডিউস নেফ্রোপ্যাথি করতেছে। গ্যানসাইক্লোভিরের সুবিধাটা কি, অ্যাসাইক্লোভিরের সাথে তার পার্থক্যটা কোথায়? ফসকার্নেটটা কাদের ক্ষেত্রে দেবো? সেটা হলো সাইটোমেগালো ভাইরাসের পেশেন্টের ক্ষেত্রে দিচ্ছি। নেফ্রোটক্সিসিটি করে, তার এটা একটা অ্যাডভার্স ইফেক্ট। ফসকার্নেটের ক্ষেত্রে সাইটোমেগালো ভাইরাসের সম্পর্ক, এটা একটু পড়বো। সিডোফোবিন না পড়লেও চলবে। এইচআইভি থেরাপি, আমি জাস্ট মানে আই ডোন্ট নো, আই ডোন্ট নো এটা, সিরিয়াসলি আই ডোন্ট নো। এত কিছু কেন পড়ায়? পরীক্ষায় আমরা যখন ক্লিনিক্যালি আসি, একটাই আমি দেখছি সারাক্ষণ, এই ভেক্টর দিয়ে রাখতে। তো এত কিছু কেন পড়ায়, আই হ্যাভ নো ক্লু। ঠিক আছে, পুরো টেবিল থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। সো বেসড অন ইউ কতটুকু গ্রাস্প করতে পারেন আপনার। আর যদি মনে করেন ইউ ওয়ান্ট টু গিভ আপ, জাস্ট গিভ আপ। আমি এই পর্যায়ে কেউ গিভ আপ করলে আমি আর ধরি না, যা গিভ আপ করে দেয়। কারণ এটা খুবই টাফ, অনেক সময় অনেক টাইম কনজিউমিং, এরপরও পারা যায় না। ঠিক আছে, যেটা একটা 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 দুইটা জিনিস পড়তে পারেন, যে কারা প্রোটিয়েজ ইনহিবিটর, কারা ইন্টিগ্রেজ ইনহিবিটর, কারা এনএনআরটিআই, একটু একটু পড়তে পারেন, বা কারা এনআরটিআই। দ্যাটস ইট। এরকম একটা কম্বিনেশন আছে, কম্বিনেশন দেওয়া হয়, একটু পড়েন তাইলে হবে। হেপাটাইটিস সির ক্ষেত্রে কি কি থেরাপি অ্যাভেলেবল, এই কথাটা ইম্পর্টেন্ট। ডিসইনফেকশন এবং স্টেরিলাইজেশন, আই হেট দিস টপিক, ইটস আপ টু ইউ। আপনি পড়তে পারেন স্পোর ড্যামেজিং এর ক্ষেত্রে কি কি দরকার, কি কি করা যেতে পারে। কোন কোন অ্যান্টিমাইক্রোবিয়াল আমরা প্রেগনেন্সিতে অ্যাভয়েড করব, এই টেবিলটা আপনাকে অনেক হেল্প করবে, যে এটা দেওয়া যাবে না। এবং এটা যদি আপনি গ্রাস্প করতে পারেন, স্টেপ টু সি কে তো অনেক অনেক হেল্পফুল হবে। স্টেপ টু সি কে তো আপনাকে এরকম টেস্ট করবে যে আপনি কি এটা পারেন কিনা, আপনি এটা কি অ্যাভয়েড করতে পারেন কিনা, এটা চেক করবে, নাকি আপনি এটা অ্যাড্রেস দিয়ে বসে থাকেন। স্টেপ থ্রি তো আপনাকে এই জিনিসটা চেক করবে। সো ইউ উইল বি ইন ট্রাবল যদি আপনি এটা আলাদা করতে না পারেন। ইন পার্টিকুলার স্টেপ ওয়ানে মোটামুটি চেক করবে যে আপনি কোনগুলো অ্যাভয়েড করতে হয় প্রেগনেন্সিতে, এটা কি পারেন, জানেন কিনা। এটা যে কোনো স্টেপে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, সেটার মাধ্যমে আমাদের মাইক্রোবায়োলজি শেষ। নেক্সট ডে আমরা যেটা করবো সেটা হলো ফার্মাকোলজি, জেনারেল, সরি ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, এগুলোকে আমরা ফিনিশ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, অলরাইট, কারো কোনো কোশ্চেন আছে? আমি যখন এটা স্টেপ ওয়ান, যখন কি বলে পাস ফেলের এক্সাম ছিল, তখন প্রতিটা পার্টিকুলার জিনিসের কনসেপ্ট লেভেলে, মলিকুলার লেভেলে আমরা পড়তাম। কিন্তু এখন যেহেতু এটা পাস ফেলের এক্সাম না, কিছু এরিয়াতে আমরা একটু লেস অ্যাগ্রেসিভ হচ্ছে, এটা আমার স্ট্র্যাটেজি। এবং আমাদেরকে অবশ্যই বোঝার জন্য, বেটার আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশনটা দেখার জন্য ই ওয়ার্ল্ড আছে। সো মাইক্রোবায়োলজি আপনি যখন এইভাবে দেখবেন, আপনার কাছে অনেক টাফ মনে হবে। জেনেটিক্স যখন আপনি এইভাবে দেখবেন, আপনার কাছে অনেক টাফ মনে হবে। বায়োকেমিস্ট্রি যখন আপনি ফার্স্ট এড দেখবেন, আপনার কাছে অনেক টাফ মনে হবে। বাট ইফ ইউ কম্বাইন উইথ ইউ ওয়ার্ল্ড, তখন দেখবেন এটা অ্যাকচুয়ালি অতটা টাফ না, এটাকে ইন্টিগ্রেট করা যায়। যখন আপনি এনবিএ দিবেন, তখন আপনার কনফিডেন্স আরো বেড়ে যাবে। দেখবেন এখান থেকে অত বেশি কোশ্চেনও আসে না। হ্যাঁ, কোশ্চেন আসে, বাট দেয়ার আর সো মেনি কমন থিংস, দেয়ার আর সো মেনি আদার থিংস যেগুলো আমি অলরেডি পারি। তখন আপনার আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, এবং তখন আপনি দেখবেন যে আপনার এনবিএ তে পাস আসতেছে। বুঝছেন? এই জন্য আমি এখানে এখন একটু লেস অ্যাগ্রেসিভ। যখন আমার একটা পাস ফেলের এক্সাম ছিল, তখন আমি খুবই প্রতিটা জিনিসে ধরে 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 ডিটেলসে ডিটেলসে পড়াতাম, যে এটার মেকানিজম এরকম, এটা এভাবে ইন্টারাকশন হয়। এগুলোতে লম্বা লেকচার নিতাম, এখন লম্বা লেকচার নেই না। এখন জাস্ট পিক করেন, জাস্ট পিক করেন কোনটা মেকানিজম অ্যাকশন কি, রেজিস্ট্যান্স কি, মেকানিজম অ্যাকশন কি, রেজিস্ট্যান্স কি। তারপরে একদম মানে যেটা আপনাকে জানতেই হবে, এরকম কিছু জিনিস, কমন জিনিসগুলো যেন আমরা মিস না করি, হাই এল জিনিসগুলো যেন মিস না করি। নিমোসিস্টেটিস জিরো বেসিতে কি দিব, হেপাটাইটিস এ ভাইরাসে কি দিব, হেপাটাইটিস এর ভ্যাকসিন নাই কেন, হেপাটাইটিস বির সেরোটাইপ গুলো, সরি সেরোলজিটা কিরকম, অ্যাকুট ইনফেকশনে কি হয়, উইন্ডোতে কি থাকে, লেটে কি থাকে, মানে যা যা বলছি এগুলো হলো দোজ দ্য ভেরি হাই এল থিংস। ইউ শুড নো অল অফ দিস থিংস। ঠিক আছে, আচ্ছা এখন আমি স্টপ শেয়ার।